আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না এখন। কেমন দেখা যাচ্ছে যায় না, একটু পিছনে দিই। হ্যাঁ, এখন কি এখন ফিনিশ সবাই নাকি? শুনতে পাচ্ছে কিনা এটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি না। এখন কি সবাই শুনতে পাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না আসলে। কেউ একজন আমাকে একটু মেসেঞ্জারে লিখেন যে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলো। কোথায় ছিলাম মনেও নাই। আমি বলছিলাম যে শিল্পীদের একটা নিজস্ব জায়গা থাকার দরকার, যেখানে সে এই এত বৈষম্য, ভয়াবহতা, দুঃখ দুর্দশার মধ্যেও সে তার নিজের ভেতরে একটা শান্তির জায়গা তার থাকতে হয়। সেটা থাকলে পরে তার পক্ষে ক্রিয়েট করা সহজ হয়। তো সেই শান্তির জায়গাটা হয়তো এক একজন এক একভাবে খুঁজে পায়। আমরা সেগুলো নিয়েও হয়তো আলাপ করবো নাকি। সংস্কৃতি কর্মীদের দুর্দশা নিয়ে তো কথা বলছি, প্রতিদিনই বলছি। দেশের অন্যান্য মানুষের দুর্দশা নিয়েও কথা বলছি। এই করোনা পরিস্থিতিতে কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না তা নিয়েও বলছি। কিন্তু তার ফাঁকে ফাঁকে আমার কাছে মনে হয় যে ওই জীবনের সুন্দর জায়গাগুলোকেও সেলিব্রেট করার দরকার আছে। আমি আজকে ওই সেলিব্রেশনের জায়গাটা থেকে একটু শুরু করি। সেটা হচ্ছে আমাদের দুজনের সন্তান প্রাকৃত, কিন্তু আমাদের দুজনেরই, আমার একটু বেশি, মানে আমি যাদেরকে জন্ম দেই নাই কিন্তু এরকম সন্তান আছে। তো তাদেরই একজনের দেয়া শাড়ি পরেছি। ওর প্রথম বিবাহ বার্ষিকী ছিল মার্চ মাসে, এবং সেদিন থেকে আমরা সবাই লকডাউনে চলে গেছি। বেচারারা, আমার সেই মেয়ে প্রজ্ঞা, ওরা এসেছিল এবং ওদেরকে আমরা ভালোভাবে সেদিন ভালো করে একটু আতিথেয়তাও করতে পারি নাই, লকডাউন মানে করোনা ভাইরাসের ভয়ে। আজকেও শাড়িটা পরেছি। আর ওর গল্পটা হচ্ছে এমন গল্প যেটা নিয়ে মনেই হয় যে আমার সবসময় মনে হয় আমি একটা নাটক লিখতে পারতাম, হায়দারের মনে হয় একটা সিনেমা বানাতে পারতো। কিন্তু সবচেয়ে বড় যে কথা, ওর জীবন থেকে আমি শিখেছি হচ্ছে মানুষ কত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিভাবে টিকে থাকতে পারে তার নিজের ইচ্ছা শক্তি থাকলে। তো প্রজ্ঞার মতো এরকম আমার অনেক মেয়ে আছে। তো সেই তাদের কাছ থেকে আমি যে কত কি শিখি, কিন্তু সেই শেখার মধ্যে থেকে একটা কথাও খুব ইম্পর্টেন্ট, যে এই এই যে মেয়েগুলো আমার হয় বা ছেলে মেয়েগুলো হয়, এইসব করতে গিয়ে আমি কিন্তু বাসায় মাঝে মাঝে নানা রকম বিপদে পড়ি। এবং দেখা যায় যে মানে হয়তো হায়দার তেমন কিছু এখন আর বলে না, কারণ ওর অভ্যাস হয়ে গেছে কোথায়। প্রথম দিকে অনেক আগে হয়তো দু একবার বলছে, এখন আর বলে না। কিন্তু এই যে আমার যে হঠাৎ কোত্থেকে নানান মানুষ বাসায়, মানে আমি যে নানান অ্যাডভেঞ্চার করতে থাকি, সেগুলোর মানে সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে সেগুলো আমার একটা উৎস, যেখান থেকে আমি মানে মানুষের প্রাণের শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। তো যেমন প্রজ্ঞা একটা উৎস, তার কাছ থেকে আমি অনেক শক্তি পাই। যদি আমি জানি না প্রজ্ঞা এটা জানে কিনা বাবু দেখছে কিনা, সেটাও জানি না। অনেকেই দেখলাম দেখছে, টাঙ্গাইল থেকে সাম্য সাম্য দেখছে, আমাদের নাটকের বন্ধু, আমাদের রোকসান রুমাকে দেখছি, শারমিনীকে দেখছি, পারভিন পারো, মিজানুর রহমান, অনেককেই দেখতে পাচ্ছি, এবং কামরুল ভাই তাকেও দেখতে পাচ্ছি। পারভিন পারু একটা কথা বলেছে কয়েকদিন আগে, কয়েকদিনে আমার উপর উপলব্ধি হয়েছে শিল্প আসলে বড় লোকের জন্য। পারো আপনার সাথে এগ্রি করি কমপ্লিটলি। শিল্প আসলে, হ্যাঁ, বাংলাদেশের থিয়েটার তো একটা মানে বিলাসিতার মতোই। পৃথিবীর সব দেশেই থিয়েটার হচ্ছে একটা মানে উচ্চমানের বিলাসিতা আসলে, এবং সবাই কিন্তু আসলে থিয়েটার করতে পারে না, এটা খুব কঠিন কাজ থিয়েটার করা। কারণ একটা তো মানে আর্থিক সঙ্গতি থাকাই লাগে, মানে পৃথিবীর সব দেশে কিন্তু তাই মনে করেন। আমি যদি পশ্চিমা বিশ্বে যেখানে প্রফেশনাল থিয়েটার হয়, প্রফেশনাল থিয়েটারে যারা কাজ করে, যারা শুরু থেকে কাজ করে, তাদের অবস্থাও কিন্তু তাই। তারা কিন্তু একেবারেই সবাই হয়তো হ্যাঁ, সেরকম জায়গা থেকেই কিন্তু মানে তারপর থিয়েটারটা করে, অর্থাৎ খুব মানে টাকা পয়সা আছে এরকম কেউ কিন্তু থিয়েটারটা আসলে করতে আসে না। এবং একসময় তারা যখন ভালো করে তখন থিয়েটার থেকে একটা ব্যাপক টাকা পয়সা পায়, সেটা আছে। কিন্তু আমাদের দেশে তো সেই সম্ভাবনা একেবারেই জিরো, আমরা সেই জায়গাটা তৈরিও করতে পারি না, এবং আমাদের এই জায়গাটা আসলে আদৌ হবে কি না
সেটা আমরা জানি না। আর এখন পৃথিবীতে যেই দুর্যোগে আমরা পড়েছি, করোনার পরে থিয়েটার কি হবে আমরা তো আসলেই জানি না। কারণ থিয়েটার আলটিমেটলি কতদিন পরে আবার আমরা একসাথে পাশাপাশি গিয়ে একজনের হাত ধরতে পারবো, ট্রাস্ট গেম খেলতে পারবো, বা থিয়েটার গেম খেলে বা কোনো রিহার্সেল করে কাছাকাছি জায়গা থেকে থিয়েটার করতে পারবো, সেই জায়গাটা আসলে কিভাবে হবে আমি জানি না আসলে। মানে করোনা পরবর্তী থিয়েটার, করোনা পরবর্তী সিনেমা হল বা এনি কাইন্ড অফ গ্যাদারিং এর জায়গা, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কিন্তু জানি না। সো এটা একটা ভাবনা আছে যে থিয়েটারটা আদৌ করতে পারবো কিনা, সেটাও কিন্তু একটা বড় কোশ্চেনের জায়গা আছে। এবং এখন যে পরিস্থিতি, মানে মানে বেঁচে থাকবো কিনা সেটাও একটা খুব মানে কঠিন ব্যাপার আসলে। যে আমরা জানি না আসলে কার কখন কি হয়ে যাবে। আমার এই বন্ধুর হাজবেন্ড যার কথা বললাম শুরুতে, ও তো কাল রাত পর্যন্ত তারা কেউই জানতো না যে ও আজ রাতেই মারা যাবে, বিষয়টা এরকম হয়ে গেছে। এবং আমার সেই বন্ধুটি এখন কিন্তু তার বাসায় একা, কারণ সে কোয়ারেন্টাইনে আছে। তার একটা মেয়ে ছিল, মেয়ে আছে, তাকেও নিয়ে যাওয়া হয়েছে বোনের বাসায়। সে পুরো বাড়িতেই একা, তার হাজবেন্ড মারা গেছে, দেখতে যেতে পারেনি, তার পরিবারের কেউ যেতে পারেনি। মানে এরকম একটা সিচুয়েশন, মানে এই সিচুয়েশন কবে শেষ হবে আমরা আসলে জানি না। এবং এটা যে কোনো সময় যে কোনো মানুষের কাছে কিন্তু চলে আসতে পারে। যারা আমরা বাইরে যাই, মাঝে মধ্যেও যাই, যদি একটু সাবধানতা অবলম্বন না করি, আমাদের কিন্তু করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই ব্যাপক। কাজে খুবই সাবধান হতে হবে আসলে, সবাইকে খুবই সাবধান হতে হবে। পারু, আপনি একটা কমেন্ট করেছেন যে অনেকে কিন্তু বলেও যে পারবে না, তো আসে কেন? থিয়েটার কি সবার জন্য, বা শিল্প সাহিত্য কি সবার জন্য? আসলে এটা না একটু ডিবেট আছে আমার কাছে মনে হয়। যে হ্যাঁ, থিয়েটার, আমি আপনার প্রথম মন্তব্যে মনে হলো আমার, যে হেসে বললাম হ্যাঁ আপনার সাথে অ্যাগ্রি করি, আসলে থিয়েটার সবার জন্য না, বড়লোক হওয়া লাগে। মানে ইন এ সেন্স মানসিকভাবে তো ডেফিনেটলি অনেক বড়লোক হওয়া লাগে। আর তারপরে হচ্ছে আপনার অর্থবিত্ত থাকতেই হবে এমনটা আমি মানি না। আমার কাছে মনে হয় যে আসলে যখন অর্থবিত্ত বেশি হয় তখন শিল্পের একটু ঝামেলাই হয়। মানে অভাব অনটনের সাথে কিন্তু শিল্পের একটা বেশ ভালো সম্পর্ক। আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি দেখেন কষ্টের জায়গায় বা মানুষ যে দুঃখ দারিদ্রের মধ্যে থাকে, তখন তার মধ্যে দিয়ে যেসব সাহিত্য সৃষ্টি হয়, সেগুলো কিন্তু সেটারও কিন্তু একটা ধরন আছে। এবং সেই সাহিত্যিকরাও কিন্তু পৃথিবীর ইতিহাসে কম জায়গা দখল করে নেই। যেমন রবীন্দ্রনাথের মতো মানে খুব অনেক সম্ভ্রান্ত সাহিত্যিকরাও আছেন, আবার সেরকম জীবনানন্দের মতো খুব কষ্টে থাকা সাহিত্যিকও তো আছেন, মানিকের মতো সাহিত্যিক আছেন যারা মানুষের পক্ষে থেকেছেন, নবারুণের মতো লোক আছেন যারা মানুষের পক্ষে থেকেছেন, মহাশ্বেতা দেবী আছেন যিনি সবসময় একেবারে একদম প্রান্তিক মানুষদের সাথে গিয়ে থেকে ওনাদের সেই দারিদ্র্যের মধ্যে থেকেই তিনি শিল্প সৃষ্টি করেছেন। সাহিত্য তো বটে, আমি মনেই করি যে সাহিত্য আসলে হতেই, এটা কোনো মানে মানে সম্পদ বা সম্পত্তির সাথে খুব জরুরিভাবে সম্পর্কিত নয়। আচ্ছা, আব্দুল মুমিন আমাদের থিয়েটার বন্ধু, সে একটা কথা লিখেছে যে আমি সৌরভ রুস্তম নাটকের কথা, আসলে ওই নাটকটির নাম ছিল তীর্থঙ্কর, সামিনা লুৎফা নিত্রার লেখা, ডিরেকশন দিয়েছিলেন ফয়েজ জহির। সেই নাটকে আমি সৌরভের চরিত্র অভিনয় করতাম, নিত্রা করতো তাহমিনা, আমার মা ছিল ওই নাটকে। এবং আমার শাশুড়ি যেদিন প্রথম সেই নাটক দেখতে যান, সে খুব ক্ষিপ্ত হয়েছিল যে এটা কেমন নাটক, তুমি বউকে মা ডাকো, এই নাটক না করলে হয় না। আমি বলছিলাম হ্যাঁ হতে পারে। তো হ্যাঁ, সেই নাটকটি আমরা অনেকগুলো শো করেছিলাম। এবং তো ওই নাটকের সময় নেত্রা প্রেগনেন্ট হয়। প্রাকৃতকে নিয়েও একটা শো, পেটে নিয়েও একটা শো করা হয়েছিল। নাটকটি দারুণ ছিল। ফয়েজ জহিরের কাজের আমার দেখা মতে বাংলাদেশে ফয়েজ জহির যতগুলো কাজ করেছে তার মধ্যে বেস্ট কাজ হচ্ছে তীর্থঙ্কর। এবং নাটকটি সে সময় খুবই জনপ্রিয় হয়েছিল। আমার আসলে ওই নাটকটি কিছু মনে নেই আসলে, মানে আমি স্ক্রিপ্টটা বের করার চেষ্টা করছি, পেলে অবশ্যই একটুখানি পড়তে চাই আমি, তাই না? হ্যাঁ, কিন্তু আমি স্ক্রিপ্টটা আসলে ফোনে বের করতে পারতেছি না। এনিওয়েজ, হ্যাঁ, আর একমাত্র হার্ড কপিটা যে নিয়ে গেছেন, আচ্ছা তাকে বললাম না। আচ্ছা, কামরুল ভাই কি যেন ওটা বলছে, কখন এর সাথে খালেদার, ঠিক বুঝতে পারি নাই কি।
আহ, কখন এরশাদ বা খালেদার আমলে এখন কি সুখে শান্তিতে বাস করিতে লাগিল? হ্যাঁ। ঠিক বুঝতে পারলাম না। তার আগের এটা দেখতে হবে মনে হয়। মানসিকভাবে থাকলে আর্থিক অবস্থা থাকতে হয়, না থাকলে তখন আসে ওইসব কথা। হ্যাঁ, মানে হ্যাঁ। যেহেতু থিয়েটারের সংগঠনে এটা তো একটা একটা আসা struggle। যাওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপর কিন্তু আমার আবার এটা মনে হয় যে খুব বড় লোক হওয়ার দরকার খুব নেই, বড় মানে লোকরা কেউ থিয়েটার করে না কিন্তু আসলে। আপনি আসলে ঠিক যতটুকু না হলেই না আর কি, যারা থিয়েটার মানে থিয়েটারের মানুষের চাহিদা তো অনেক কম থাকে, খুব বেশি মানে যে খুব খেয়ে পড়ে চলতে বড় পারলেই একটা হয় আর গাড়ি কি। কিনবে, বিশাল গাড়ি কিনবে, একটা বাড়ি কিনবে, একটা ফ্ল্যাট কিনতে হবে, ঢাকায় একটা বাড়ি থাকতে হবে, সেরকম কিছু থাকে না। কোনো মতন খেয়ে পড়ে আমি সন্ধ্যায় একটা সংস্কৃতি চর্চার যাই সাথে না। নিজেকে নিযুক্ত করব, সেইটাই তো হচ্ছে মানে থিয়েটারের মানুষের চাওয়া। খুব বেশি বড় চাওয়া তো থিয়েটারের লোকজন আসলে নাই, পৃথিবীর কোথাও নাই কিন্তু, যারা একদম প্রকৃতভাবে থিয়েটার করে। আমি ইংল্যান্ডে দেখেছি যারা থিয়েটার করে, তারা কিন্তু সবাই আসলে একেবারেই মানে খুব অল্প ইনকামে কোনোভাবে চলছে সেটা নিয়ে সন্তুষ্ট, এবং তারা খুব যে কি বলে মানে সিনেমাতে অভিনয় করার পেছনে পেছনে ঘুরে, সেরকম কিন্তু না। যারা প্রফেশনাল থিয়েটার করে তারা তো না, ওরা তো টাকাই পায়। ইভেন যারা অ্যামেচার থিয়েটারও করে, তারাও সবাই কিন্তু ওই ছোট ছোট কাজকর্মই করে। তবে হ্যাঁ, এটা ঠিক যে যারা থিয়েটার দলটাকে চালায় ইংল্যান্ডে, আমি দেখেছি যে তাদের একটা ক্লাস আছে, তারা খুব এলিট শিক্ষিত, মানে হয়তো শিক্ষিত মানে এলিট না, হয়তো মানে শিক্ষিত আর কি, শিক্ষিত মানে, এবং হয়তো তার একটা খুব প্রপার জব আছে, এরকম লোকজন করে। কিন্তু যারা কর্মী, যারা অভিনয় করে, তারা একেবারে কিন্তু সাধারণ, একেবারেই সাধারণ। আমি দেখেছি এটা নিজের পৃথিবীর সব দেশেই তাই। পৃথিবীর সব দেশেই তাই। কিন্তু মানে থিয়েটার করতে হলে অনেক টাকা পয়সা লাগে, এটা আসলে যাদের টাকা পয়সা আছে তাদের তো থিয়েটার করতে দেখি না, বাংলাদেশেও তো দেখি না। সেই বা আমার আপনার দলে, আমরা বিভিন্ন দলে কাজ করি, কয়টা একদম সেই লেভেলের বড়লোক ছেলে মেয়ে আসে, যারা মনে করেন একটা পাজেরো গাড়ি দিয়ে নামছে, তার একটা গার্ড আছে, মানে সো কল্ড বড়লোক বলতে আমরা যা বুঝি সেরকম তার লোক নিশ্চয়ই তো না। ব্যবসায় সময় দিলে আরো উন্নতি হবে, তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে, ওগুলো করবে। মানে ঠিক আমাদের মতো ছাপোষা মধ্যবিত্ত লোকজন ছাড়া থিয়েটারটা আসলে কমই করে লোকে। আমরা কাজী রুকসানা রুমা, আমাদের অনেকে অনেক টাকা থাকলে হয়তো আমরা অনেকেই থিয়েটারটা করতাম না একদম। হ্যাঁ, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমারও তাই মনে হয় যে আমরা আসলেই আমি কিন্তু অনেকের কাছে এটা শুনিও, অনেক বছর হয়ে গেলে তো থিয়েটারে অনেক শুনি, আমি কিন্তু থিয়েটার করতে চাই, আমি কিন্তু থিয়েটার করব, কিন্তু আসলে আলটিমেটলি হয় না তাদের দিয়ে। কারণ আসলে তাদের একবার টাকা কামানোর আর নেশা যাদের পেয়ে যায়, এবং এই সময়ে এই গ্লোবাল ক্যাপিটালিজমের এই কালে আপনি যদি টাকা কামানোর নেশার ভিতর ঢুকে যান, আপনি আর এই সমস্ত উন্মাদের কাজ কি করে, যে এই উন্মাদের কাজে কোনো টাকা নাই, কোনো স্বীকৃতি নাই, কেউ চেনে না আপনাকে, আপনি 24 বছর থিয়েটার করলেও আপনাকে কেউ অভিনেত্রী বলে কোথাও রাস্তাঘাটে চিনতে পারবে না। সেই জিনিস কেন করতে যাবে যে টাকা কামাইতে পারে ওই সময়? হ্যাঁ। তবে একটা জিনিস আমি বলি যে আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি কিন্তু সারা জীবন চাকরি করেই চলেছি, আমি একেবারে চাকরিজীবী ফ্যামিলির সন্তান, কাজেই চাকরি করেই সারা জীবন চলতে হয়েছে। চাকরির আগে টিউশনি করতাম, টিউশনির পরে যখন চাকরি করি তখন কিন্তু থিয়েটার করি। তো আমি আসলে যেটা সবসময় করেছি যে চাকরির পাশাপাশি মানে থিয়েটারকে আমি কখনো মানে ফাঁকি দিই নাই, থিয়েটারে সময় না দেওয়া এইসব আমি কখনো করি নাই। থিয়েটারটাকে একটা খুব গুরুত্ব কিন্তু সবসময় দিয়েছি। অর্থাৎ চাকরি যেটা করতাম পেটের রুটি রুজির জন্য, এবং একসময় তো ছোট চাকরি করতাম, এখন হয়তো একটা টেলিভিশনে হেড অফ প্রোগ্রামের দায়িত্বে আছি, কিন্তু একসময় তো একটা খুব মানে একেবারেই প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, 21 টেলিভিশনে প্রডিউসার ছিলাম। তখন তো আমরা অনেক ছোট ছিলাম, তখনও কিন্তু অনেক সমস্যাই পড়তে হতো। কিন্তু মনে করেন যখন আমার গ্রুপ কল থাকতো, সারা দিনটা কিন্তু আমি অফিসে ঠিকঠাক মতো ব্যয় করতাম। এবং অনেক দিন হয়েছে আমি অফিস থেকে 6টায় বেরিয়ে 6টা থেকে রাত 9:30 পর্যন্ত রিহার্সাল করে আবার অফিসে গেছি, গিয়ে এডিট করে রাত 12টায় বাসায় এসেছি, আবার সকাল 8টায়। 21 টেলিভিশনে আমরা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত থাকতাম। এগুলো কিন্তু করেছি, কাজেই একটা সময় তো এগুলো করতেই হয়। তো ওগুলোর পাশাপাশি যে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাই যে আসলে অনেক স্ট্রাগলটা করতে হবে, স্ট্রাগলের কোনো বিকল্প নাই। এখন স্টিল মানে স্ট্রাগলটা কিন্তু করছি। সো এটা সবাই, যারা এটা করে তারাই থিয়েটারটা করতে পারে, সবাই আসলে এটা করতে পারবে না। থিয়েটার ওই কারণে আমি আবার অনেক সময় বলি
যে থিয়েটার সবার জন্য না, যে ম্যানেজ করতে পারে সব কিছু সেই আসলে থিয়েটারটা করতে পারবে, এটা আমি মনে করি। কামরুল হাসান খান, কামরুল ভাই বলেছে নিত্রা নাটক লেখার ক্ষেত্রে আপনার ধারা নিয়ে বলুন। আমি ধারা তো আছে নাকি? আমি তো নাটক লিখি না, এটা হচ্ছে 1 নম্বর কথা। ওই 5 বছর 6 বছর পার হয়ে একটা নাটক হয়, মানে গড়ে তো খুবই কম, আর মানে টোটাল সংখ্যা অনুপাতে অনেক, মানে নাট্যকার হিসেবে কোথাও আমাকে ফেলা যাবে না, পড়ি না কোথাও। তো সেই কারণে ধারাও নাই। আমার কাছে মনে হয় যে আহ, আমার আমি থিয়েটারটা যে কারণে করি সেইটার সাথেই আমার নাটকের মানে লেখার ধারাটাও একই। আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা বলার মাধ্যম হিসেবে আমি থিয়েটারকে ব্যবহার করি। আমার অভিনীত চরিত্রগুলোকে যেমন, আমার লেখা চরিত্রগুলোকেও তেমন, গল্পটাকেও তেমন। তার মানে আমি আসলে আপনি তীর্থঙ্করই বলেন আর খনাই বলেন আর কাছে কর্নেলি বলেন, আমরা আসলে, আমি যখন লিখেছি বা আমরা যখন লেখার কাজটা করছিলাম, বা আমার আরো যেসব নাটক আছে যেগুলো কেউ কোনোদিন দেখেন নাই, যেমন পড়েনও নাই একটা নাটক তো আর খুঁজেই পেলাম না, আলফ্রেডো কয়েকজন নির্লিপ্ত মানুষ, এটাতে কই গেল? আমি 2 বিদেশ ঘোরাঘুরি করে এসে আর কোথাও পেলামই না পাণ্ডুলিপি। বা ধরেন আমি একটা ইংরেজিতে নাটক লিখেছিলাম বীরাঙ্গনাদের নিয়ে, আবার আরেকটা নাটক লিখেছিলাম বায়েন, মানে মহাশ্বেতা দেবীর একটা গল্প নাটক দিয়েছিলাম। এগুলো কেউ দেখেন নাই বা এটা কোথাও ছাপাটাপা হয়নি, তো কেউ জানে না। কিন্তু এইসব জায়গাতেও আমার কাছে সবসময় মনে হয় যে একটা গল্প আছে, তীর্থঙ্কর একটা গল্প আছে, কিন্তু গল্পটার মধ্যে দিয়ে আমি আসলে অন্য একটা কিছু বলতে চাই, আমি কিছুটা বলার জন্য এই গল্পটাকে ব্যবহার করি। তীর্থঙ্করে পিতার হাতে পুত্র হত হয়, সেটা মানে রুস্তম সোহরাবকে খুন করে, সেটার মধ্যে দিয়ে, সেটা আমরা সবাই জানি, সেটার মধ্যে দিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা যে পৃথিবী তৈরি করছি সেই পৃথিবীতে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা মৃত্যু এবং একটা ধ্বংস এবং একটা খারাপতর পৃথিবীতে রেখে যাচ্ছি, তাদের জীবনটাকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। একইভাবে খনার গল্পটা সবাই জানে, খনার মধ্যে দিয়ে আমি আসলে বলার চেষ্টা করেছি শ্রেণী প্রশ্ন, নারী প্রশ্ন, আরো অনেক কিছু আমি এনেছি। তো এই সমস্ত, এইটাই হচ্ছে আমার ধারা। আমি আমার গল্পটার মধ্যে দিয়ে কিছু একটা বলতে চাই, যেটা শুধু গল্পটা না, গল্পটাকে ব্যবহার করে অন্য কোথাও যাওয়ার একটা ব্যাপার থাকে, এইটাই ধারা। আর সেইটা করতে গিয়ে যে ধারাই ব্যবহার করা যায় সেই ধারাই আমি ব্যবহার করি। তবে আমি মূলত ন্যারেটিভ ফর্মে কাজ করি। সেই ন্যারেটিভটা মানে আমাদের প্রাচ্যদেশীয় ন্যারেটিভ যেমন ব্যবহার হয়, শুধু ওটা বেস করে করি তাও না, অন্যরকমও হয় আমার মনে হয়। কারণ কোনোটাকে তো অনেকে ব্রেকটিও বলে। এখন ব্রেককে আপনি পাশ্চাত্য বলবেন নাকি সেটা প্রাচ্য প্রভাবিত পাশ্চাত্য ন্যারেটিভ, সেইটা তো আরো একটা জটিল হিস্টোরিক্যাল আলোচনা, সেটা না যাই। আচ্ছা, দোলা বলতেছে, সামিম জান দোলা, হ্যালো দোলা, একটা কি লিখছে? নিত্রা আপা, থিয়েটারে নারীর তথাকথিত সৌন্দর্যে কাস্টিং এর প্রভাব নিয়ে আপনি কি ভাবেন? নারীর সৌন্দর্য, আচ্ছা, আমি কি ভাবি আর আমি কি, মানে আমরা কি ফেস করি, এর মধ্যে নিশ্চয়ই অনেক ফারাক আছে। এটা আপনি জানেন বলেই আপনি প্রশ্নটা করেছেন, এটা আমিও জানি। আমি মাত্র এই চৈত্র সংক্রান্তিতে একটা লেখা শেষ করলাম। সেই লেখাটা আমার প্রথম থিয়েটার নিয়ে আমার একাডেমিক লেখা, প্রথম একাডেমিক লেখা। এর আগে আমি কখনো থিয়েটার নিয়ে কোনো একাডেমিক লেখা লিখি নাই। তো একাডেমিক লেখা এটা সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের থিয়েটার নিয়ে একটা লেখা। বাংলাদেশের 7 দশকে, তার মানে 50, 60, 70, 80, 90, 2000 এবং 2010-এর দশক, এই 7টি দশকের নারী অভিনেত্রীদের, বিশেষ করে তাদের জীবন, তাদের দলে, সমাজে, পরিবারে, সব মিলেই আমি একেবারে সমাজ বিজ্ঞানের দৃষ্টি থেকে বলতে পারেন যে ডেফিনেটলি ইটস মানে ফ্রম দ্য জেন্ডার পয়েন্ট অফ ভিউ, আমরা যদি ফেমিনিস্ট মানে যে থিওরির জায়গা থেকে করেছি। এবং সেখানে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি যে আমাদের সবার অভিজ্ঞতাই একই রকম। আমরা বলি থিওরিটিক্যালি যে থিয়েটারে তথাকথিত সৌন্দর্যের কোনো প্রয়োজন নাই, নারীর স্কিল বা তার টেকনিক অ্যান্ড কিন্তু আমরা দেখি যে আসলে তা সবসময় হয় না। নারীর মানে চেহারার সৌন্দর্য অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাস্টিং এর জায়গায়। যেমন আমি এগুলো একটা সত্যি কথা বলি, আমি যখন আমার থিয়েটার জীবনের প্রথম 12 বছর, আমার কখনো নিজের উপর কোনোদিন এই ধারণাই হয় নাই যে আমাকে কোনোদিন সেন্ট্রাল কাস্ট কোনো নাটকের দলে দিবে। মানে আমার চেহারাটা ঠিক সেন্ট্রাল কাস্টের না, এটা একদম ডেফিনেট ছিলাম আমি। 12 বছর তো বটেই, হ্যাঁ, মানে 2008-এর আগে আমি কোনোদিন সেন্ট্রাল কাস্ট মনে হয়
কি জানি আমি না কারণ এটা আমি জানতাম যে এটা আমি সেই মেটেরিয়াল না, মানে আমার মতো দেখতে কোনো মেয়েকে তো আমি সেন্টার কাজ করতে দেখি নাই, মানে আমার মতো পচা দেখতে, এটাই বলতে আমরা চাচ্ছি। আসলে না আমি বটতলার কথা বলতে পারি। বটতলা আসলে এই বিষয়গুলো একেবারেই চর্চিত না। মানে যার একটা চরিত্র পাবার যোগ্যতাটা অনেকটা হচ্ছে সে ওই চরিত্রটাকে কতটুকু ধারণ করতে পারবে, সে কতটুকু সময় দিচ্ছে, সে কিভাবে নাটকের সমস্ত কাঠামোর সাথে নিজেকে মানে নিজে একাত্মতা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আসলে বটতলায় চরিত্রগুলো নির্মাণ হয়। আমরা প্রাচীর কর্নেল করতে গিয়ে কিন্তু প্রাচীনতা তো আসলে চরিত্রই নাই, সবই তো মানে কোরাস। এবং আমরা ওই অনেক কিছুই ভাঙা মানে অনেক কিছুই মানে ভুলে যাওয়ার চেষ্টা করি যে নিত্রা একজন নারী, তাকে দিয়ে কর্নেল তাহের হবে না, রুমা একজন নারী, তাকে দিয়ে কর্নেল তাহের হবে না। সেই ভাবনাও কিন্তু আমাদের মাথায় কাজ করে না। মানে আমরা একেবারেই এই ভাবনা থেকে আমরা সবাই আসলে, শুধু যে নির্দেশক হিসেবে আমি কাজ করি আমি এটা থেকে মুক্ত তা না, আমাদের সবাই আসলে মুক্ত। আমাদের মানে দলে এটা চর্চা এটা নাই। চর্চাটা নাই, কোনো ছেলে ফিল করে না যে নিত্রাপা এখন কর্নেল তাহের করছে। বা আমরা মাল্লা মিলিয়াতেও কিন্তু রুমা একটা ছেলের ভূমিকা অভিনয় করতো, আমরা সবাই করছি। সবাই নিত্রা করতো সবাই। মানে এইটা একটা অন্য রকমের মানে এবং সাগুপ্তাও করেছে একটা ছেলের ভূমিকায় অভিনয়। মানে আমাদের কখনো এগুলো মাথায় আসে না সামহাও, মানে আমরা ওইটা ফিল করি না যে একটা চরিত্র করতে হলে, একটা পুরুষের চরিত্র করতে হলে তাকে পুরুষ হতে হবে বা নারী হতে হবে, তবে এটা যে কেউ করতে নিশ্চয়ই অনেক পারে। জায়গায় তবে আছে। হ্যাঁ অবশ্যই খনা নিশ্চয়ই একটা একেবারে ছেলেকে দিয়ে করানো টাফ, কারণ খনা তো একটা নারী চরিত্র। হ্যাঁ, সেই জায়গায় মানে কি নারী অবশ্যই চরিত্র পুরুষকে দিয়ে করানো যাবে না, কিন্তু পুরুষ চরিত্র নারীকে দিয়ে করানো যাবে, কিন্তু আগে তো নারী চরিত্র পুরুষরা করতো। পুরুষও করতো। হ্যাঁ সেটাই, যখন আসলে নারীরা ছিল না, কিন্তু এখন তো আসলে আছে, এখন আর প্রয়োজন নাই। কিন্তু দোলা যেটা বলতে চাচ্ছে যে দোলা আসলে বলতে চাচ্ছে নারীর তথাকথিত সৌন্দর্য, হ্যাঁ মানে নারী স্টার কাস্ট না, যারা দেখতে ওইটা সুন্দর। আমার মনে হয় কোনো কোনো প্রয়োজনই নাই। বাংলাদেশে অনেক স্টার কাস্ট অনেক দলে কাজ করে, ওই সমস্ত অনেক নাটক কেউ দেখেও না। এবং স্টার কাস্টটা যে খুব ভালো এসে কিছু করে সেরকম বলতে পারবো না, কারণ থিয়েটারের তো একটা অন্য এনার্জি আছে, যেটা দোলা তোমার মধ্যেই আছে, তুমি নিজেই জানো, বা নিত্রার মধ্যে আছে, রুমার মধ্যে আছে, অনেকের মধ্যেই আছে। মানে ওই এনার্জিটা না হলে আসলে ওই সৌন্দর্য বলো বা টেলিভিশন নাটকের কথোপকথনের জায়গা থেকে এইটা আসলে এইখানে অতটা মানে ওয়েল এস্টাবলিশড হবে না, এটা কেউ দেখতেও চায় একটা না। গান গাও, বোর হয়ে যাচ্ছে সবাই। এটা খুব স্ট্রং মানে ই ছাড়া, বোল্ড পারফর্মার ছাড়া আসলে মানে মঞ্চে কেউ কাউকে আসলে দেখতেও চায় না দর্শক, আমার কাছে হ্যাঁ, মনে হয়। তা সে ঠিক। যত বড়ই স্টার হোক আর যেই হোক, ঠিক মতো দাঁড়াতে পারতে হবে, ঠিকমতো দাঁড়াতে পারতে হবে, কথাটা বলতে মঞ্চে তো হবে, দাঁড়াতে এক্সপ্রেশনটা পারতে হবে। প্রপারলি দিতে হবে, এটাই, আর তো কিছু না। আপনার চেহারা কি তাতে কিছু আসবে না। কমিউনিকেটটা প্রপারলি তো করতে হবে, যে আমি কি বলছি এটা কি আমি যাকে বলছি সে বুঝতে পারছে নাকি দর্শক বুঝতে পারছে কিনা, বা দর্শককে আমি নিতে পারছি কিনা। আমি দাঁড়ায় দাঁড়ায় ঢং ঢং করলাম, এটা ঢঙের জায়গা না, একদম। তাই না? আচ্ছা, রুমা বলতেছে লিটু ভাই তো গান, লিটু ভাই আমার ডাক নাম লিটু, এটা আমি ভুলেই যাই। আমাকে খুব কম লোক লিটু নামে ডাকে, আমার মা ডাকে, আমার শাশুড়ি ডাকে, মামুনুর রশিদ ভাই, মামুন ভাই এখনো মাঝে মধ্যে লিটু ডাকে। কারণ মামুন ভাই অনেক যে সময় আমাকেও হায়দার ডাকতো না, সেই সময় মামুন ভাইয়ের সাথে আমার পরিচয় 93-তে। মামুন ভাই একটা নাটককে আমি অভিনয় করেছিলাম রাষ্ট্র বনামে, তখন থেকে মামুন ভাইয়ের সাথে পরিচয়। এবং তারপর তো মামুন ভাইয়ের সাথে সারা জীবনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছি। মামুনুর রশিদ আমাদের বিশ্ব নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক। মামুন ভাই লিটু বলে মাঝে মধ্যে, ফোন করে বলে লিটু কেমন আছো, আবার হায়দারও বলে, আর আমার মা তো বলেই, আমার শাশুড়ি বলে। নিত্রাও এখন আর লিটু বলে না। কোনোদিনই আর বলি নাই লিটু। রুমা বলে, রুমার সাথে যারা রুমান গং তারা মাঝে মধ্যে বলে আর কি। তো আমি যখন রুমান গঙ্গের মধ্যে ছিলাম তখন আমিও লিটু ভাই ডাকতাম, তো এখন আর তো লিটু ডাকি না। ওইটা হচ্ছে কোনোদিন লিটু। ডাকি নাই। লিটু নামটা আমি নিজেই ভুলে যাই মাঝে মধ্যে, কারণ এত অব্যবহৃত। আর গান আসলে, গান তো আমি তো আসলে শিল্পী না, আমার গান মানে কোন রকম শিক্ষা দীক্ষা নাই গানের। আমি 21শে টেলিভিশনে যখন দেশজুড়ে প্রডিউসার ছিলাম তখন সারা বাংলাদেশ ঘুরতাম, বাউলদের গান শুট করতাম, ওই গান দেখতে দেখতে শেখা। বা আরেকটা গানের প্রোগ্রাম করতাম, কয়েকটা লাইভ প্রোগ্রাম করতাম, দেহতরি। দেহতরি নামে একটা প্রোগ্রাম করতাম, সব বাউলদেরকে নেই। বাউল সারা বাংলাদেশের অনেক বাউলের সাথে কাজ করা গাও হয়েছে। আছে, গান গিয়ে ফেলো।
অনেক কথা সেই রকম আর কি জায়গাতে কিছু গান আর কি জাস্ট করা, কিন্তু কোনো গানই কিন্তু এভাবে মনেও থাকে না, মুখস্থও থাকে না। একটা গান গাই না, হুম। আমরা গিয়েছিলাম ওই যে কোথায় কোথায়? পাবনা গিয়েছিলাম একবার শুট করতে। পাবনা গিয়ে একটা বারুইশা গান আমরা গাই, হানজালা নামে একজন গান গাইতে আসলো, একটা ছেঁড়া পাঞ্জাবি পরে। তো আমি বললাম ভাই একটা ভালো পাঞ্জাবি নেই আপনার? তো বলছে আচ্ছা নিয়ে আসি। পাশের বাসায় একটা ছেলের কাছ থেকে একটা পাঞ্জাবি, লাল টকটকা পাঞ্জাবি পরে আসলো, মানে এটা সেটা সেরকম লাল আর কি, এরকম না, এটা তো ভালো লাল। তো তো সেই লাল টকটকা পাঞ্জাবি পরে এসে সে গান গাইলো, এবং সেই গানটা কিন্তু সারা বিশ্বে জনপ্রিয় হলো। হ্যাঁ, কোন গানটা যেন ছিল, এক কাজ গানটা ভুলে গেলাম। হ্যাঁ, তো ওই গানটাই। আর কারো ইয়ে আছে? আমি আমি পড়ি, তুমি আচ্ছা, গান গাও। দোলা বলতেছে যে হায়দার ভাই আমরা কিন্তু থিয়েটার চর্চা এই সমস্যার সম্মুখীন হই। হ্যাঁ, তা তো অনেকে তা হয়, তো আমি অবশ্যই দেখি। হয়, আমি তো অস্বীকার করছি না। আমি আমাদের দলের কথাই তো বলতে পারলাম, আমি তো সব দলের রিহার্সালেও যাই না কখনো, কাজেই এটা বলতে পারবো না। নামটা মাল্লাম ইলিয়াম না, দি ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া। জার্নাল ভুলভাল করমিয়া, এর মধ্যে ভুলভাল লেগছে সব। আজ সেটা হচ্ছে, গানটা হচ্ছে বারুইশা গান বলে এটাকে। এক খেও সুইতা কাটিব দামাদের গামছা বুই নেব, এক খেও সুইতা কাটিব দামাদের গামছা বুই নেব, ওকে যায় গো দামাত শরৎগঞ্জের হাটে কিনারে, ওকে যায় গো দামাত শরৎগঞ্জের হাটে কিনারে। মায়ের আনবো পান সুপারি, বইনে রানবো লাল পারসারি, মায়ের আনবো পান সুপারি, বইনে রানবো লাল পারসারি, আমার ছবিলা রানবো আগুন কাষ্টের শাড়ি কিনারে, আমার ছবিলা রানবো আগুন কাষ্টের শাড়ি কিনারে। মায়ের আনবো সরষের তেল, বইনে রানবো নারকেল তেল, মায়ের আনবো সরষের তেল, বইনে রানবো নারকেল তেল, আমার ছবিলা রানবো জবা কুসুমের তেল কিনারে, আমার ছবিলা রানবো জবা কুসুমের তেল কিনারে। 10 টাকা ভাঙ্গা হবো সিনেমার টিকট কাটিব, 10 টাকা ভাঙ্গা হবো সিনেমার টিকট কাটিব, আমার ছবি লইয়া সিনেমা দেখবার যাব কিনারে, আমার ছবি লইয়া সিনেমা দেখবার যাব কিনারে। এক খেও সুইতা কাটিব দামাদের গামছা বুই নেব, ও কি যায় গো দামাত শরৎগঞ্জের হাটে কিনারে। একদম মানে একটা কি ওই যে গামছাই করে তাঁতির গান, এটা তাঁতির বউয়ের প্রতি ভালোবাসার গান। আমরা শুনে অনেক মুগ্ধ হয়ে গেছিলাম যে বাহ কি সুন্দর, খুব সাধারণ মানুষের কত ছোট ছোট স্বপ্ন। 10 টাকা ভাঙা সিনেমার টিকিট কাটবো, তারপরে মায়ের আনবো পান সুপারি, বইনের জন্যও আনবে, আবার সবিলার জন্যও আনবে লাল পাড় শাড়ি, জবা কুসুমের তেল। দারুণ, মানে অসাধারণ, মানে বাংলাদেশের সাধারণ মানুষের মানে বাংলা একদম দেশীয় যে গান, এগুলোর অর্থ কিন্তু অসাধারণ, মানে ভালোবাসার জায়গাটা অনেক গভীর সবকিছুই। আমরা তীর্থঙ্কর থেকে একটু পড়বো নাকি? তীর্থঙ্কর থেকে একটু পড়তে পারি। যেখানে তুমি আর আমি, মা এবং আমাদের ছেলে ছিলাম। সময়ে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমরা, কে ভাই কার কথা কয়, সোহেল রানা, আমরা সেটা জানি কেডা এটা ভাই, ফাইনেস্ট অ্যাক্টর কে? মাই গড, পড়তে পারতেছি না আমি। টি.ডব্লিউ. সৈনিক আমাদের বন্ধু, আমিও শুনছি। হ্যালো সৈনিক ভাই, কেমন আছেন? কোনো একদিন আমিও থিয়েটার করতাম। হ্যাঁ আমি জানি আপনি থিয়েটার করতেন, সৈনিক ভাই ভালো গানও গায়।
আচ্ছা, আমরা একটু একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা জানেন এই যে সংকটকালে কিন্তু খ্যাপা এই যে লাইভটা আয়োজন করছে তার কিন্তু একটা কারণ আছে। আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে সহযোগিতা আশা করছি অসচ্ছল নাট্যকর্মীদের জন্য, অসচ্ছল মানুষ যারা আছেন আমাদের আশেপাশে, যাদের ঘরে খাবার নেই, সেই মানুষগুলোকে সাহায্য করতে চায় খ্যাপা, এবং খ্যাপার সেই উদ্যোগের সাথে আমরাও আছি। এবং খ্যাপা একটা বিকাশ নাম্বার আপনাদেরকে দিচ্ছে, কমেন্ট সেকশনে আছে, এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে 01717386646। এই নম্বরে আপনারা বিকাশ করতে পারেন আপনাদের যদি কোনো আর্থিক সহযোগিতা করতে চান আমাদের এই আয়োজনকে। আচ্ছা, ইভান রিয়াজ একটা কথা লিখেছে, লিটু থেকে হায়দার হলেন কিভাবে? আমরা শিল্পকলায় নাটক করতে গিয়েছিলাম ইসরাফিল শাহিনের নির্দেশনা। ইসরাফিল শাহিন তখন এনএসডি থেকে বাংলাদেশে আসেন শিল্পকলা একাডেমিতে। তখন একটি নাটক হয় রোমিও জুলিয়েট। রোমিও জুলিয়েটে গিয়ে আমরা 3 জন লিটু, 4টা লিটু ছিল মনে হয়, হ্যাঁ 3 জন লিটু একসাথে হয়ে গেছিলাম। একজন ছিল প্রাচ্যনাটে একটা ছেলে লিটু, তারপর হচ্ছে লিটু আনাম ছিল লিটু, তারপর আমি এক লিটু, আরেকটা যেন কে ছিল। তো এটা নিয়ে খুব সমস্যা হয়ে যেত। মানে আমি করতাম ট্রিভল্ট, জুলিয়েটের ভাই, লিটু আনাম করতো রোমিও, আর আরেক লিটু কি যেন একটা করতো, খেয়াল নাই। তো এই 3 লিটুর জ্বালায় এখন করা হলো, যে সবচেয়ে বড় ক্যারেক্টার পাইছে তার নাম লিটু, তো লিটু আনাম তো লিটু ছাড়বে না, তো ও লিটু থাকলো। তারপরে আর আমাকে তখন নাসিম ছিল, আহসান হাবিব নাসিম আমাদের বন্ধু, সে বলল যে তাহলে আমরা হায়দার, ওর নাম তো মোহাম্মদ আলী হায়দার, তা হায়দার হিসেবে ডাকি। তখন ওই যে শিল্পকলার ভেতরে আমরা রোমিও জুলিয়েটে অনেকে ছিলাম, টোকন ঠাকুর ছিল, শৈবাল আদিত্য ছিল, অনেক বড় বড় কবি সাহিত্যিকরা ছিল। এখানে আমরা একসাথে সেই নাটকে কাজ করতাম। তো ওই থেকেই সবাই হায়দার বলে, তারপর থেকে সবাই হায়দার বলে আর কি, হায়দার বলে। তবে এখানে একটা মজার গল্প আছে, আমার কাছে মনেই হয় যে হায়দার আসলে হায়দার হয়েছে হচ্ছে 2000-এর পরে, মানে 98-99 সালের আগ পর্যন্ত ওকে লিটু নামেই মানুষ চিনতো। সামহাও ও একটা একটু শুকনা টুকনা ছেলে ছিল, তারপর হঠাৎ করে 2000-এর পর অনেক মোটা টোটা হয়ে গেল, বড় বড় মানুষ হয়ে গেল। এবং আমি দেখলাম যে যারা ওকে আগের কালে লিটু টিটু বলতো, মানে তুই তাই করে বলতো, তারা 2001 সাল থেকে ওকে হায়দার ভাই বলে। আমি নিজে কনফিউজ হয়ে যেতে লাগলাম যে এটা কি ঘটনা। মানে ও, আমার ধারণা ওকে হয়তো ভুলে গেছে, আমার ধারণা লিটুকে ভুলে গিয়ে সবাই হায়দার ভাইকে চিনে ফেলছে, তারপরে লিটু মোটামুটি ইনভিজিবল হয়ে গেছে। এইভাবেই লিটু হায়দার। আমার বন্ধুরা যারা, আমার স্কুলের বন্ধুরা কিন্তু এখন ওই মানে লিটুই ডাকে। আচ্ছা, তারপর আচ্ছা, আমরা পেশার ভিত্তিতে নাট্যচর্চা 2টি প্রস্তাব শেষে অন্তত ভবরঙ্গ নাট্যমঞ্চ শুনতে চায়। ভবরঙ্গ শেষে গাও, আচ্ছা, গাইতে গাইতে শেষ করে দিব। আচ্ছা, আর হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভূমিকা, এগুলো নিয়ে বলবো না, সারাদিনই তো বলতেছি। এটা মজার কথা বলছি না, একজন শুনতে চাইছে। আমি আসলে রিয়েলি অনেক নস্টালজিক ফিল করতেছি আজকে। আমি খুঁজে খুঁজে বের করতেছিলাম যে তীর্থঙ্করের কিছু আছে কিনা, এবং আব্দুল মোমিনকে ধন্যবাদ যেটা একটু মনে করায় দেওয়ার জন্য। আমি লজ্জায় এটা বলতে পারতেছিলাম না, কিন্তু আমরা তো পড়তেই পারি না। ওমর ফারুক লেখছে বাড়ির পাশে তাঁতি গান শাড়ি খান ধুয়া দেওয়া। হ্যাঁ, এই গানটা ওই মানে হানজালারি গান, কিন্তু আমি গানটা পারি না। আমি অনেক, আমার লিরিক্স তো মনে থাকে না। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, পড়ি, দাঁড়াও আমরা যুদ্ধ খুঁজে বের করি। পারবো কি পড়তে, মনে আছে এখনো? একটা পৃষ্ঠা পড়লেই হবে মনে হয়। একটু বড় করে দিই। আমি যেন কি ছিলাম। তো আমাদের কিছু এখন এখানে পড়ে লাভ নাই, মানুষদেরকে পড়ো। তুমি এক পড়ো, আমি দুই পড়ি, তারপর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, হত্যা হত্যা হত্যা, চারিদিকে শুধুই যুদ্ধের দামামা। যুদ্ধের যাত্রায় সাজে মহাকাল, ওলট পালট করে কত না। এটা কিন্তু গান ছিল। যুদ্ধের যাত্রা না, যুদ্ধের যাত্রায় সাজে মহাকাল, ওলট পালট করে কত না শহর। এটা আসাদ গাইতো, কিন্তু আসাদ অনেক ভুল সুরে গাইতো। আচ্ছা বলো। সভ্যতার বুক থেকে খসে যায় কত না, নহর তরু জলপাই অভ্র অবসর। এটা আবুল হাসানের কবিতা। ইরান তুরান যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ, ভিয়েতনাম বসনিয়া কাশ্মীর ইন্দোনেশিয়া ফিলিস্তিন, বাংলাদেশে গণহত্যা, বিরুদ্ধ বিশ্ব ব্যবস্থার বিপ্রতীপ কিউবা, নিকারাগুয়া চিলি, এই বাংলায় গণমানুষের প্রতিরোধ। সভ্যতার বুক থেকে খসে যায় কত না নহর তরু জলপাই অভ্র অবসর। ধর্ষিতা আর যুদ্ধ শিশুদের কান্না, ক্ষুধা, দারিদ্র, খুব ছোট হয়ে বেঁচে থাকা, আসলে যা মহান বিশালতার চেয়েও বড় আর শক্তিমান। নিজেদের বিশালতা জানে না বলে তাদের সামনে ধসে পড়ে
সহস্র বছরের ঐতিহ্যে গড়া বৌদ্ধ মূর্তি। বুদ্ধের প্রাচীন অম্লান হাসি অন্তরে রেখেও তবু আমরা দেখি যুদ্ধ। কেন? কেন নয়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যুদ্ধ। জীবনাবসান এই যার একমাত্র মুক্তি। শ্বেত ভূসন্ধ্যায় গানটা আসলে ভুলে গেছি। বেড়ে ওঠা সোহরাব, বেড়ে ওঠা সোহরাবের দিকে তাকিয়ে তাহমিনা তার নিঃসঙ্গতাকে অতিক্রম করে। একদম বাবার মতো হয়ে উঠেছে সে। নিজের যন্ত্রণা বা একাকিত্ব থেকে কেউ কি মুক্ত হতে পারে আঘাত না পেয়ে? না, তোমার সন্তানেরা আসলে নয় তোমাদের সন্তান। তারা জীবনের দাবির পুত্রকন্যা। তাদের জন্ম তোমাদের মধ্যে, কিন্তু তারা তোমাদের থেকে জন্ম নেয় না। তাদের তোমার মতো করে গড়তে চেও না, কারণ তাদের আত্মা বাস করে ভবিষ্যতে, যা তোমরা ভাবতেও পারো না, এমনকি স্বপ্নেও। রুস্তম তহমিনার সন্তান বেড়ে ওঠে একেবারে তার নিজের মতো, ভবিতব্যের পুত্র। মানে এইটাই আসলে তীর্থঙ্করের মূল ফিলোসফিক্যাল জায়গাটা ছিল, যে আমরা আসলে যেই পৃথিবীতে যাকে রেখে যাচ্ছি, যার জন্য রেখে যাচ্ছি, এই আমাদের সন্তানকে আসলে কোন পৃথিবীতে কোন জায়গায় রেখে যাচ্ছি, সেটা একটা খুব মানে ব্যাপক ডিসকাশন ছিল তীর্থঙ্কর নাটকে। এটা খুব মানে ওই জায়গাটাই আমরা ধরার চেষ্টা করেছিলাম, যে এই কোন পৃথিবীতে আমি আমার সন্তানকে ভবিতব্যের মানে কোন ভবিতব্যের কাছে রেখে যাচ্ছি, সেই জায়গাটা ছিল। হ্যাঁ, ইতি গাইতো এই গানটা। হ্যাঁ, তুমি বললা ইতি যে গাইতো। আসাদ ভাই কেমনে গান গাবে? নাকি? আসাদ ভাই আমি একই রকম সুরেলা। ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক। ইতি গাইতো, তারপরে ইয়েরা ছিল, খালিদ ছিল, নাসিম ভাই নিজেও গাইতো এটা। হ্যাঁ, তীর্থঙ্করে পেশার ভিত্তিতে নাট্য চর্চার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলবেন সুদীপ? এটা তুমি বলবা সুদীপ। এটা হচ্ছে তোমার এজেন্সি, বুঝছো? তুমি সারা জীবন বলে যাচ্ছ যে একটা ফুটবল টিমের মতো জাতীয় নাট্য দল হোক। খুবই ভালো কথা, একটা দারুণ কথা আসলে বলতা। এটা আমরা বুঝতে পারি নাই, আসলেই একটা প্রয়োজন ছিল। কিন্তু এটা আসলে করবে কে? এটা মনে করো করার দায়িত্বটা শিল্পকলা একাডেমির অবশ্যই। একটা আমি তো মনেই করি, আমি এখনো ফিল করি যে বাংলাদেশে একটা হল থাকা উচিত, যেটা জাতীয় নাট্যশালার বড় হল, যেটা সেই হলটা, যে হলে নাটক হবে একেবারে প্রেসক্রাইবড নাটক। যে আমাদের যদি জামিল প্রেসক্রাইব না, আমি বলতেছি প্রেসক্রাইব না, মানে এটা হচ্ছে স্বীকৃত, যে এই নাটকটি দেখে কেউ ফিল করবে না যে আমার 200 টাকা 300 টাকা 500 টাকার টিকিট নষ্ট হয়েছে। তো সেটা কে বাছাই করবে? সেটা বাছাই করতে পারে জামিল ভাই থাকতে পারে, সেখানে মামুন ভাই থাকতে পারে, রামেন্দুদা থাকতে পারে, বা অনেকেই থাকতে পারে, আমি জানি না কে থাকবে, বা বিভিন্ন জায়গার একজন আর বড় আর্টিস্ট থাকতে পারে, একজন গানের লোক থাকতে পারে। হ্যাঁ, এরকম আর কি। যে বা আমরা আরেকটা উপায় হতে পারে, দলগুলোকে এই উদ্যোগটা, আমি শিল্পকলাকে এরকম একটা প্রস্তাব দিয়েছিলাম একবার, যে বড় হলটা সেই দলই পাবে যেই দল 1 মাস সেই হলটা ব্যবহার করবে, বা 10 দিন করুক। না, 1 মাসই করবে, তার 10 দিন সে ওই নাটকের সেখানে হচ্ছে টেকনিক্যাল শো করবে, 20 দিন শো করবে। পুরো টাকাটা সে 10,000 15,000 যত টাকা হোক শিল্পকলাকে দিবে, এবং তার সেই এনার্জি এফোর্ট, তার সেই নাটকের সেই রকম একটা জায়গা থাকতে হবে, যে জায়গাটা হচ্ছে যে এই নাটকটা দেখতে মানুষ হুমড়ি খেয়ে পড়বে, সবাই নাটকটা দেখে বলবে যে বাহ, অমুক দল একটা দারুণ কাজ করেছে, অমুক দল একটা চমৎকার বিশাল প্রোডাকশন করেছে, সবার এটা দেখা উচিত। অর্থাৎ শিল্পকলা একাডেমি তখন হবে কি, যে ওই বড় হলটা ওই দলটাই নিবে যেই দল এটা এফোর্ড করতে পারে। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে এত হাজার হাজার দল, এই 100 দল, এরা কি করবে? এরা এক্সপেরিমেন্টাল হলে শো করবে, স্টুডিওতে শো করবে, মহিলা সমিতিতে শো করবে, মুক্তিযুদ্ধ জাদুঘরে শো করবে, সমস্যা নাই। একটা হল থাক, যেই হলটা, এবং ওই নাটকগুলো হবে হচ্ছে ওই শিল্পীরা সবাই পেইড হবে, এবং এইটা যে কোনো থিয়েটার দলকে করতে হবে তা না। পৃথিবীর কোনো বড় বড় থিয়েটার কিন্তু থিয়েটার দলের মানে প্রফেশনাল যে থিয়েটার কোম্পানিগুলো আছে, এরা কিন্তু একেবারেই একটা প্রযোজনা সংস্থার মতো। এরা ডিরেক্টরকে নিয়োগ দেয়, সবাইকে নিয়োগ দেয়, 1 বছর 6 মাস একটা প্রোডাকশন করে, ওই একটা হল পুরোটা সময় ওইটা ভাড়া নেয়, বা নিজেদেরই হল শো করে, সবাই টাকা পায়। প্রফেশনাল জায়গাটা তো আসলে ওইভাবে তৈরি করতে হবে। যে বাংলাদেশে হয়তো
মানে ইংল্যান্ডে যেমন জায়গায় জায়গায় এরকম অনেক হল আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু বাংলাদেশে তো একটা হলই থাক না। এটা জাতীয় নাট্যশালা হতে পারে, এইটার দেখা দেখি চিটাং একটা হল হতে পারে, রাজশাহীতে হতে পারে, বিভাগীয় শহরগুলোতে থাক, যেইখানে আসলে প্রফেশনাল থিয়েটার হবে। প্রফেশনাল থিয়েটার বলতে পারে আমরা বাংলাদেশে যে প্রফেশনাল ওই নাচ গান করে মাঝখানে নাচে সেই প্রফেশনাল না, এটা একেবারে ট্রুলি দ্য থিয়েটার, একেবারে থিয়েটার বলতে যা বুঝি আমরা সেই জায়গা, সেই রকম একটা কাজ। কিন্তু হায়দার, সেখানে তো তোমার সাথে আমার বিতর্ক থাকতে পারে। কি তুমি বিতর্ক? ট্রুলি থিয়েটার বলতে যা বুঝো আমি তা তো নাও বুঝতে পারি। আমি বলতেছি প্রফেশনাল থিয়েটার মানে আমরা ব্রডওয়েতে যা দেখি ওরকম একটা ব্যাপক মানে সেই আয়োজন। আবার সেই পশ্চিম থেকে আনতেছো, আমরা কি আমাদের এখান থেকে এখানে হতে পারে না? আমাদের আমাদের- যাত্রাই তো একটা খুব দারুণ হ্যাঁ, প্রফেশনাল অবশ্যই ফর্ম। সেটাই হইতে পারে, আচ্ছা, আমাদের একটু কিন্তু প্রশ্ন আছে। কিন্তু সেটা হবে কি যে সেটাও যদি দর্শক ওইভাবে আমি তার কাছে যেতে পারি, দর্শক আসবে। আচ্ছা আচ্ছা, আমি যে আমাদের একটা প্রশ্ন আছে, এটা শাগুফতা প্রশ্ন করেছে একটা তোমার কাছে। হায়দার ভাই, আপনার নিজের ব্যাপারে শোনা সবচেয়ে বড় ক্রিটিসিজম কি? আর নিত্রাপু আমাদের পরের পথনাটক কবে লিখবে? উমা, আমার নিজের ব্যাপারে শোনা সবচেয়ে সবচেয়ে বড় বড় ক্রিটিসিজম কি? ঠিক জানি না আসলে কি। তোমার ব্যাপারে তুমি শুনছো মানুষের কাছ থেকে সমালোচনা? মানুষ তো সমালোচনা সামনাসামনি করে না। পিছনে? একটা দলের ছেলেমেয়েরা বলে আমি নাকি খুব রাগী, কিন্তু বাইরের ছেলেমেয়েরা এটা আসলে বলে না, কাজেই এই সমালোচনা গ্রহণযোগ্য না। আমার ধারণা, আমার যদি এটা ও জিজ্ঞেস করে নাই, আমি বলি আমার সম্পর্কে আমার শোনা সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে বাইরের দলের ছেলেমেয়েরা মনে করে আমি খুব রাগী, আমার দলের ছেলেমেয়েরা আমাকে পাত্তাও দেয় না। কিন্তু আমি আমার দলের ছেলেমেয়েদের সাথে অনেক বেশি, এটাও ঠিক, মানে হ্যাঁ একটু একটু রাগ করি, কাজের জন্যই করি। আমার মেয়ে আমাকে একটা ইয়ে দেখাচ্ছে, সাইন দেখাচ্ছে যে আমরা দুজনে নাকি অনেক স্টাবার্ন, মানে আমাদের নাকি আমরা অনেক জিদ্দি। এটা নাকি আমাদের হ্যাঁ, একটু তো জেদ থাকতেই হবে। হ্যাঁ, আমার মনে হয় যে শুধু পথনাটক পরে কবে লিখবো জানি না। পেশার ভিত্তিতে নাট্যচর্চা এটা খুব বড় ডিসকাশন, এটা হয়তো অন্য সময় করা যাবে। হ্যাঁ, তবে আমাদের তো সময় নাই তো। তুমি যেটা বলেছিলে সেরকমও কিছু একটা করলেও হয়, মানে শিল্পকলায় উদ্যোগ নিতেই পারে যে বছরে এখানে 15-20 জন যাদেরকে বেতন টেতন দিয়ে রেখে সারা বছরই এই ফিক্সড হবে না, এক মাস করে যারা এই মনে করো এই মাসে 1 মাস, আগামী মাসের যাদেরকে নিবে 2 মাসের, এরকম একটা স্যালারাইড এগুলো নিয়ে আমরা আরেকদিন লাইভ করি, আজকে অনেক প্রশ্ন কিন্তু আছে। মানে চালু করতেই পারে, এটা রাষ্ট্রীয় ছাড়া সম্ভব না। হ্যাঁ, আমি একটু কমেন্ট পড়তে চাই। ইমরান হাবিব রুমন বলছে, বরিশালের মানবতার বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা। রুমন, আপনাদেরকে বিশেষ শুভেচ্ছা জানাতে চাই সংস্কৃতি কর্মীবৃন্দের পক্ষ থেকেও এবং একজন সাধারণ নাগরিক হিসেবেও। আপনারা বরিশালে এমন এমন কাজ করছেন যেটা দেখে আসলে সবারই শেখা উচিত, সবারই জানা দরকার, বোঝা দরকার যে আসলে এইরকম একটা কঠিন সময়ে মানবতাকে কিভাবে সামনে রাখতে হয় এবং প্রাণে প্রাণ কিভাবে মিলাতে হয়, সেটা আপনাদের কাছে শেখার আছে। যুবরাজ খান বলেছেন, ছোটবেলায় নাটকটি দেখেছিলাম মহিলা সমিতিতে ফয়েজ জহির ভাইয়ের সাথে। হ্যাঁ, তীর্থঙ্কর ছোটবেলায় ছিল তখন আপনারা। আমরাও তখন ছোটবেলাতেই ছিলাম। যুবরাজ, ছিলাম। আমরা তো অনেক ছোট ছিলাম, বুঝছো। তন্ময় সোহেল শুভচরের লিখছে, এখনকার ডিরেক্টরদের ডিরেকশন ভাবনা নিয়ে কিছু বলবেন কি? কোন দিকে যাচ্ছে আমাদের ডিরেকশন? এটা তো ডিরেক্টর সাহেব বলবেন। এখন তো নানা রকম কাজ হচ্ছে, অনেকে অনেক রকম কাজকর্ম করছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের থিয়েটারে একটা খুব অনুকৃতির জায়গা আছে। মানে আমরা করি কি যে নিজেকেই নিজের কাজের অনুকৃতি করি, বারবার অনুকরণ করি আর কি। মানে খুব বেশি যে অনেক বড় কাজ যারা আমরা করি তারাও করি, এটা বড় কাজ যারা আমরা মানে বড় ক্যানভাসের কাজ করি বা করতে চাই তাদেরও এটা আছে। এই অনুকৃতিটা আমার মনে হয় যে এখনকার একটু মানে দুইটাই আছে। একটা হলো কেউ নিজেরই কিছু ইমেজ, নিজেরই কিছু জায়গা বারবার করে, আবার কেউ যেটা করে যে অন্যের অনেক জিনিসপত্র নিয়ে একটা করে, সেই জায়গাগুলো আছে। বাট অনেকে আবার একেবারেই চমৎকার নতুন একদম সুন্দর ঝকমকা জিনিসও তৈরি করে। তবে এই ঝকমকা জিনিস তৈরি করার মাত্রাটা বা এটা পরিমাণটা কম আর। তবে আমি একটা কথা বলি, আমি একদম দর্শক হিসেবে বলি, নির্দেশক কি করে না করে এগুলো আমি এত বুঝি না। আমি খালি বুঝি যে নির্দেশক আমাকে বলছে আমি হাঁটতে হবে, চেষ্টা করি আর কি। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে ধরেন নির্দেশক কি বলেন আর অভিনেতা বলেন আর কলা কুশলী বলেন, থিয়েটারে কাজ করতে গেলে সবার কিন্তু একটু বোধটা একটু গভীর হইতে হয় আর কি, মননটা একটু বোধের জায়গাটা
কোথাও একটা অন্তর্দৃষ্টি থাকতে হয়, না হলে আসলে খুব বড় করে ভাবা যায় না। আর একটা প্রাণের জায়গা থাকতে হয়, মাটির সাথে মানুষের সাথে বিশাল সম্পর্ক বিশাল থাকতে হয়। প্রশ্ন এগুলো। হ্যাঁ, অনেকে অনেক প্রশ্ন করতেছেন, কিন্তু আমরা এখন জানি না কি জানি। দেখো না, মিজান ভাই প্রশ্ন করলো বাংলাদেশের থিয়েটার কতটুকু এগিয়েছে স্বাধীনতার পরে, তোমরা কি সন্তুষ্ট? প্রফেশনাল থিয়েটার কি হবে ও তো অনেক আগে বাংলাদেশে? বলছিল, এটা তো এটা পার করে গেছি, তুই আবার গেছো কেন ওখানে? না, মিজান ভাই বলতেছে থিয়েটার কি করতে পারবো না শিল্পকলা কেন্দ্রিক থিয়েটারই থাকবে। থিয়েটার তো থাকবেই, থিয়েটার থিয়েটার আবার আসলে কই যাবে? থিয়েটার কোথাও যাবে না, এটা টুকিটাকি চলতেই থাকবে। কিন্তু আমরা আমরা বলছি লাইভেও থিয়েটার করে ফেলতে প্রফেশনাল থিয়েটার করতে হলে সরকারি উদ্যোগ থাকতে হবে, শিল্পকলার 100% সহযোগিতা থাকতে হবে, এবং একটা নিজস্ব হল থাকতে হবে। আমাকে যদি কেউ একটা মহিলা সমিতির মধ্যে একটা হল দেয়, আমি এটা প্রফেশনাল দল করতে পারবো, সেই কনফিডেন্স আমি আমার নিজের উপর রাখি। কিন্তু পুরো হলটা আমাকে দিয়ে দিতে হবে, and সেটা একমাত্র শিল্পকলার আছে, শিল্পকলাই পারবে। পারু কি বলছে, একদিন বলেছিলেন গল্পে গল্পে এখানকার ইয়াং ছেলে মেয়েগুলো অপেক্ষা করে, বড়রা যা বলবে সেটা ওরা মেনে নেয়। একদমই না। কোনো একটা সেটের কাজে আপনি কাউকে বলেছিলেন ডিজাইন পাল্টে দিতে বা কিছু, সে কোনো আর্গুমেন্ট না করে মেনে ডিজাইন নিল। পাল্টাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই ধরনের হ্যাঁ, আলোচনা এটা তো আছেই। এটা তো আছে থিয়েটারে, এটা একটা সমস্যা। আমি মানে মনে করি যে আমরা মেনে নেয় সবকিছু, মেনে নেয় সবকিছু, প্রশ্ন করে না। থিয়েটার তো প্রশ্ন করার জায়গা। থিয়েটার কিন্তু প্রশ্নের জায়গা। আমরা মনে করি যে অনেক যারা, যেমন আমি অনেক বেশি ভালো লাগে বাচ্চুবের কাজ যখন আমি দেখি, জামিল ভাইয়ের কাজ যখন দেখি, মামুন ভাইয়ের কাজ দেখি, আমার খুব ভালো লাগে। কিন্তু বিষয়টা আবার এরকম না যে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদের হয়ে গেছে যে না, ওনাদের কোনো কাজে কিছুতে প্রশ্ন করা যাবে না। এইটা মনে হয় জামিল ভাইয়ের সাথে পার্সোনালি অনেক কথা বলেছি। যত জামিল না ভাই উনি করে তার চাইতে ওনার লোকজন যতটুকু, উনি কিন্তু এটা কখনোই করে ওনাকে না। প্রশ্ন করে আপনি ওনার কিন্তু প্রশ্ন কোনো করে কিন্তু অসুবিধা আপনি পাবেন না। সঠিক উত্তরটা পান ওনার কাছে, কিন্তু উনি কখনোই কিন্তু এটা বলেন না। না, আমরা সামহাও এগুলো হচ্ছে ট্যান্ডলরা করে। আমরা যেটা করি কি যে ওই ওই শফি হুজুরের মতো আর কি, হ্যাঁ, হুজুর হুজুর যা মেনে বলে সব আমরা পিছে মেনে পিছে নিচ্ছি, দৌড়ায়। পিছিয়ে দৌড়াচ্ছি। বিষয়টা থিয়েটার তো সেই জায়গা না, না। এটা তো মাদ্রাসা না। এটা একদম। হচ্ছে আপনি আপনার যুক্তিতে চলবেন, আপনি আপনার যুক্তিতে সবসময় সরব থাকবেন, ঠিকঠাক থাকবেন। আচ্ছা, একটা আপনার প্রশ্ন যুক্তি ভুল আসছে, হতে পারে, সে আপনাকে বুঝিয়ে এই দেবে। সময়ে নাটক নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আপনার মানে হায়দারে নিশ্চয়ই। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা নাই। এই সময়ের নাটক নিয়ে আর না, আসলে আমরা কিন্তু আমি কখনো ওইভাবে চিন্তাও করি না যে এই সময় নাটক কি হবে, অত বড় কিছু চিন্তা করতে পারি না। আমরা যখন একটা স্ক্রিপ্ট পাই, সেই স্ক্রিপ্টটা ধরেই চিন্তাটা করি যে এই স্ক্রিপ্টটা কিভাবে এই সময় প্রাসঙ্গিক হবে, এই স্ক্রিপ্টটা কিভাবে অডিয়েন্সকে কিছু একটা ভাবতে সাহায্য করবে, বা কোনোভাবে অডিয়েন্সকে কিছু একটা বোঝাতে পারবে। এই এতটুকুই ভাবি, এর বেশি কিছু ভাবি না। আচ্ছা, একজন বলছে সময়টা বাড়ুক, আলোচনা চলুক। জান্নাত বলছেন আজকে নিয়মটা ভাঙা হোক প্লিজ, সময়টা বাড়ুক, আজ দারুণ চলছে। আচ্ছা, আমি একটা কবিতা বলি। হ্যাঁ, পড়ো ভাই, কি পড়ো একটা কবিতা পড়ো। আমার মনে হয় পড়ুন না, আমি যাও। একটা কবিতা এই সময়ে আসলে, যেমন আমাদের থিয়েটার কর্মীদেরও এটা সবারই শোনা উচিত। সময়টা খুব ইম্পর্টেন্ট। যেমন এখন, যেমন মুক্তিযুদ্ধের সময় যদি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গান লেখা না হতো, কবিতা লেখা না হতো, মুক্তিযুদ্ধটা করা না হতো, অনেক মুক্তিযুদ্ধটাও করা না হতো, মানে কিছু যদি সাহিত্যে না থাকতো তাহলে কিন্তু খুব মুশকিল। আমাদের এই সময় কিন্তু আমাদের অনেক কিছু হচ্ছে চারিদিকে, আমরা অনেক প্রশাসনের অনেক সার্কাস দেখতেছি, প্রতিদিন দেখছি। কিন্তু এই রিলেভেন্ট কমেডি নাটক লেখা যেতেই পারে, প্রচুর স্যাটার হচ্ছে কিন্তু চারিদিকে। সো সেই জায়গা থেকে সেরকম কোনো কবিতা আসছে কিনা আমি জানি না। অনেক গান হয়েছে, স্যাটার গান আমরা দেখেছি। প্রথম দিনে একটা বরিশালের ছেলে গান গেছে, হে গেদু সমস্যা কি, গানটা ভালো ছিল। মানে আমি ওটা মানে লিরিক্সটা যাই না, কথাটা যাই না, কিন্তু গানটা ইম্পর্টেন্ট ছিল। অর্থাৎ এই সময়ের গান, এই সময়ের কবিতা, এই সময়ের নাটক, স্যাটার, এগুলো কিন্তু থাকা দরকার। আমাদের একটা খুব কবিতা ভালো লেগেছে আমার, তানজিমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের IR এর শিক্ষক, উনি লিখেছিলেন, উনি আমাকে শুনিয়েছিলেন। আমরা নিত্রা এই কবিতাটা পড়তে পারো, এটা এই সময়ের কবিতা। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রথম ডাক্তার মঈন, সিলেটের ডাক্তার, উনি যখন কোভিডে আক্রান্ত হন, উনি একজন একটা এয়ার অ্যাম্বুলেন্স পায়নি, ওনাকে ওনাকে কি জানো, ওই যে নর্মাল অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা আসতে হয়েছে, তারপর উনি মারাই গেলেন। তাকে নিয়ে লেখা, অনেক কবিতা পড়তে পারে।
হ্যাঁ, আমি একটু পড়ছি অধ্যাপক তানজিমউদ্দিন খানের লেখা কবিতা। সেই জানুয়ারি থেকেই প্রস্তুতি। শুনলাম তুমি নাকি ডাক্তার ছিলে, গরিবের কাছ থেকে ফি নিতে না। চাকুরিতে এক ব্যাচ জুনিয়র তোমার এক সহকর্মী ফুঁপিয়ে ফুঁপিয়ে তোমার মৃত্যুতে কাঁদছিল, বলছিল কত তো নাকি কোঅপারেটিভ ছিলে তুমি, কাউকে সাহায্য করতে পারলে নাকি ভয়ানক খুশি হতে। আবার কেউ কেউ এখন বলছে করোনা যুদ্ধে তুমি নাকি প্রথম শহীদ। ওপারে বসে তুমি নিশ্চয়ই প্রচন্ড অট্টহাসিতে ফেটে পড়ছো। তুমি নিশ্চয়ই ভাবছো সেই জানুয়ারি থেকেই তো প্রস্তুতিতে তোমার নিশ্চয়ই হয়েছে শহীদী জীবনের জন্য। তাই শুধু একখানা গাউন চাপিয়ে অসহায় রোগীর চিকিৎসা দিয়েছো, প্রাণপণ চেষ্টা করেছো এই দুঃসময়ে তাদের সুস্থ করে তুলতে। N95 এর প্যাকেটে পেয়েছিলে ফুটপাতের কাপড়ের মাস্ক, তাই নিয়ে বোধহয় খুশি ছিলে তুমি। ভেবেছিলে তোমাদের তো প্রস্তুত করা হয়েছে শহীদানের জন্য, অতঃপর ভয় কেন? হাতে ছিল না গ্লাভস, ছিল না ফেস শিল্ড। ভেবেছিলে তোমার অজান্তেই বুঝি তোমাদের বানানো হয়েছিল সুইসাইড স্কোয়াডের জন্য। রুমিদের কথা নিশ্চয়ই ভুলে যাওনি, সেই ক্র্যাক প্লাটুন, সেই বীরগাথা। তবে যেদিন তুমি সত্যি সত্যি করোনা ভাইরাসের বিষ মুখে ঢেলে নিলে, সেই মুহূর্তে তোমার মস্তিষ্কে ভেসে উঠেছিল তোমার স্ত্রীর সদা হাসি মুখখানি। তোমার মস্তিষ্কে ফুটে উঠেছিল তোমার অস্তিত্ব, তোমার 2 সন্তানের মিষ্টি মুখ দুটি। তুমি তখন আর চাওনি এই অসহায় শহীদী বীরের মৃত্যু, তুমি চাওনি আত্মহনন, তুমি চাওনি এই করোনা যুদ্ধের প্রথম শহীদ হতে। তুমি তো জীবন্ত আর সুস্থ মইন হয়ে ভীষণভাবে ফিরে যেতে চেয়েছিলে তোমার পরিবারে। তাই জোরে জোরে বুক ফাটা নিঃশ্বাস নিতে নিতে অনেক কষ্টে ফেসবুকে লিখেছিলে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স করে ঢাকার হাসপাতালে নেয়ার ব্যবস্থা যেন করা হয়। কিন্তু সেটা না পেয়ে নিজের চেষ্টায় চলে এলে ঢাকায়। এই মৃত বীরের জীবন তো তুমি আর চাওনি। চেয়েছিলে তুমি পৃথিবীর বুকে সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে, তাদের পাশে থাকতে, কিন্তু পারলে না আর ফিরে আসতে এই পার্থিব জীবনে। তোমার বোধহয় জানা ছিল না সেই জানুয়ারি মাসে করোনা যুদ্ধের প্রস্তুতিতেই তোমার মরণনামা লেখা হয়ে গিয়েছিল। এখনো অনেকেই আছে এই তালিকায়। এই যে আত্মহননের তালিকা, কেবল একবার নাম চলে এলে আর যে ফেরার উপায় নেই কারো। শহীদ বীরের জীবন এটা নিয়তি, এটাই শেষ পরিণতি। রাজু ভাস্কর্যের নিশ্চল নির্জীব ময়ূর হয়ে গেলে, ভুল সময়ে ভুল প্রস্তুতির খেসারত দিয়ে শুধু বেঁচে থাকবে তুমি নিজ পরিবারের কাছে, নিশ্চল নির্জীব স্মৃতির বোঝাবে। ডক্টর মঈনকে আমরাও বলতে দেবো না, আমরাও মনে রাখবো, আমরাও তাকে স্মরণ করবো। তাকে নিয়ে হয়তো নাটক লেখা হবে, তাকে নিয়ে গান হবে। ডক্টর মঈন আমাদের মাঝে থাকবে। চট্টগ্রাম থেকে শাহরিয়ার হান্নান লিখেছেন, ক্রাচের কর্নেল চট্টগ্রামে আসার পরও টিকিট পায়নি। করোনাকাল শেষে গিয়ে আশা করতে পারি চট্টগ্রামে ক্রাচের কর্নেলকে দেখতে। অবশ্যই আমাদেরকে যে আমন্ত্রণ জানাবে, যদি বেঁচে থাকি অবশ্যই চলে যাব, কোনো সমস্যা নাই। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্রাচের কর্নেল, আমি কয়েকদিন আগে আমরা এটা 3 ক্যামেরায় শ্যুট করেছিলাম। আমি সবাইকে বলছিলাম যে ক্রাচের কর্নেলটা আমরা অনলাইনে ছেড়ে দিই। অনেকে বললো না, নতুন নাটক, এটা কেন ছাড়বেন? আমি বললাম দেখো, করোনার সময় কি হয় পৃথিবী জানি না, তো কে থাকবো না তাও জানি না। কিছুদিন ইউটিউবেই চলুক না, সমস্যা কি? যারা ক্রাচের কর্নেল দেখে নাই তারা দেখে নেই। তো আমরা শীঘ্রই হয়তো বটতলা থেকে ক্রাচের কর্নেলটা একটা ইউটিউবের মানে অনলাইনে দিয়ে দেবো আর কি, যাতে যারা দেখেনি তারা দেখতে পায়। ইভান রিয়াজ বলছেন ভালো আলোচনা হচ্ছে, শিউতি সাগর ভালো আলোচনাই তো হচ্ছে। কামরুল হাসান খান, কমেডি নাটক লিখে মঞ্চায়ন করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে, কেন করা যাবে না? কমেডি তো করা উচিত। কমেডি মানে স্যাটায়ার আর কি। কমেডি আমি পারি না লিখতে, কিন্তু কেউ লিখলে তো অবশ্যই খুবই খুশিতে দেখতে আচ্ছা, যাই। 11টা পর্যন্ত আমাদেরকে আমাদের পাভেল ভাই বলেছে যে 11টা পর্যন্ত 1 ঘন্টা মনে হয়ে গেছে নাকি? কম বেশি আরো প্রশ্ন ছিল তো, কম বেশি সব দল এখন কর্মী সংকটে ভুগছে, এটার পিছনে কারণ এবং উত্তরণের উপায় কি হতে পারে? মতিউর সুমন, আসলে
বেকার কাজ করার মানুষজন এই এই কালে আপনি কোথায় পাবেন? মানে যেখানে 1 ঘন্টা যে কোনো জায়গায় পরিশ্রম দিলে আপনি টাকা পাচ্ছেন না। টাকাটা জরুরি তো, কারণ আপনার বেঁচে থাকতে অনেক অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আগে যেভাবে বেঁচে থাকতে এই শহরে যত টাকা খরচ হতো তার চেয়ে অনেক গুণ বেশি খরচ হয়, সুতরাং আপনাকে অনেক গুণ বেশি কামাই করতে হয়। সুতরাং আপনার যদি কামাই না থাকে আপনাকে অবশ্যই থিয়েটারের চাইতে অন্য জায়গায় সময় দিতে আমি পারতে হবে। আমি একটা জিনিস মনে করি যে দলগুলোকে আর একটু ডাইনামিক হতে হবে, যে কর্মীরা সন্ধ্যায় আসবে, 2 ঘন্টা গেলে আড্ডা দিবে, বাদাম খাবে, কয়েকজন হারমোনিয়াম নিয়ে সারগাম করবে, বা কেউ কিছু করবে না, খালি আড্ডা দিবে। এই যে একটা দলগুলোর মানে ট্র্যাডিশন বাংলাদেশের থিয়েটার চর্চার, সন্ধ্যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, সেই জায়গা থেকে দলগুলোর কিছু উদ্যোগ নিতে হবে। শুধু এই কাজ না করে আরো কিছু কাজ করা, কিছু অর্থনৈতিক কাজ করা, যেই কাজে দলের যেসব কর্মীরা একেবারেই ফিক্সড কোনো জব করেন না, তাদেরকে কিভাবে সহযোগিতা করানো যায়, সেই জায়গাটা দলকেই খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে দলকে একটু ডায়নামিক হতে হবে, মানে ডায়নামিক না হলে এটা কিন্তু সম্ভব মানে না। আমার কাছে একটা জিনিস মনে হয়, রিহার্সেলের আগে দলে খুব আমরা যেটা আমাদের দলে করি, আমাদের দলে কিন্তু লোক সংখ্যা অনেক কম। হুম। মানে আমাদের আপনারা যখন দেখেন উৎসব ইত্যাদি হয়, অনেক বড় বড় আয়োজন হয়, কিন্তু আমাদের আসলে কিন্তু যারা অ্যাক্টিভ কর্মী তাদের সংখ্যা কিন্তু খুব কম। তার একটা কারণ এটা হতে পারে, আপনারা বলছেন সংকট, আমার কাছে মনে হয় যে আসলে বটতলা হয়তো আসলে ঠিক তার সাথে যেতে হয় যাকে আমরা নেই আমাদের মধ্যে, মানে আমাদের ফিলসফির সাথে, আমাদের দর্শনের সাথে তার এটা বোঝাপড়ার একটা মিনিমাম জায়গা না তৈরি হলে তাকে আসলে সে আসলে বক্তৃতা থাকতে পারে না। আমরাও তাকে রাখতে চাই না। মানে এটা তো একটা খোলা জায়গা, যে আসে যে থাকে সে থাকে, বট গাছের তলা বলে কথা, যে থাকে না সে থাকে না। আমাদের সাথে একটু মিলতে টিলতে হয়, যেন আমার কাছে সংকট লাগে না। আমার কাছে মনে হয় সংখ্যায় কম আমরা, হ্যাঁ, কিন্তু যদি যারা কম হলেও যদি তারা একভাবে এক মনে কাজ করে তাহলে কিন্তু অনেক কাজ উদ্ধার হয়ে যায়। সো এটা খুব জরুরি যে না যে আপনার কাছে 50 জন লোক থাকবে, এটা জরুরি যে আপনার কাছে যে 10 জন আছে সে 10 জন কাজের, অকাজের 10 জন। ঋতু সত্তার বলছে, যা পরিয়েন নিদ্রাপা পুরা ধরা খাওয়াইয়া দিলেন। কি 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 পড়িলেন বুঝলাম না। ঋতুর কথা অর্ধেক পুরোটাই মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, দাঁড়া, আমি বলি আরো আছে। ফরহাদ চৌধুরী বলেছে, পার্থসারথী না গাছির সাথে চলুন, শুভকামনা, আপনাকে ধন্যবাদ। ফরহাদ চৌধুরী, নয়ন, কবিতাটি হৃদয় লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ তানজিমুদ্দিন খানকে, উনি লিখেছেন কবিতাটা। সময় বাড়ানো হোক ইভান রিয়াজ, আর একটু চলুক। রুমাপা খ্যাপা বলছে পাবেল। হায়দার ভাইয়ের আর একটা গান শোনার অনুরোধ আছে। হ্যাঁ, হায়দার ভাই গান শোনাবে, শুনে আমরা চলে যাবো। আমরা আর কোনো কথা বলবো না। অনেক প্রশ্ন আছে, উত্তরগুলো জানতে চাই। ওমা কই, আর প্রশ্ন তো তুই করিসনি। আচ্ছা, ঋতু সত্তার বলেছেন, যা পড়লেন নিত্রাপা পুরা ধরা খাওয়াই দিলেন। ও আচ্ছা, এটা কবিতার কথা বলছে, আমি তো পড়েছি, আসলে লিখেছেন তানজিমুদ্দিন খান। আচ্ছা। রাজার কত দেরি ভোর, হ্যাঁ, কর্নার ডায়লগ। আচ্ছা, এ ভোর সত্যি নতুন সূর্যের আহ্বান করবে কিনা আমি নিশ্চিত নই। বড়া হয়ে এত দেরি তো করেন না কখনো, কি যে হয়। অজানা আশঙ্কা কেঁপে ওঠে বুকের ভেতরে। রাজা আর রানীর ডায়লগ, আমরা তো রাজা রানী না। আচ্ছা, কিন্তু কি হয়েছে, তুই এটা কি বলতে চাইলি সোহেল? এই সংলাপের সাথে অনেক মিল পাই এখনকার সময়ের। আচ্ছা, রাজপুত্রের ভাগ্যে অমঙ্গলের ছায়া দেখেছেন তিনি। হ্যাঁ, আই গেস সবাই তো জানে সেটা। সময়ের সীমাবদ্ধতা চাই না, প্লিজ আড্ডাটা চলুক তার মতো করে, এটা বলছে নয়ন। হায়দার ভাই গান হোক। ঋতু বোধহয় কবিতার কথা বলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, আমার মনে হয় যে আমরা প্রায় শেষেই আসি। আমি যেটা মানে সংস্কৃতি কর্মী বা থিয়েটার কর্মী সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা সবাই একটু সবার খোঁজ খবর রাখি। আমরা অনেকেই অনেক খুব কঠিন সময় পার করছি। আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি নিজেও যদি আজ থেকে যদি 1992-93 সালে বা 94-95 সালে যদি করোনা আসতো, তাহলে দুস্থ শিল্পীর কাতারে আমার নামও থাকতো, কারণ আমি তখন টিউশনি করে চলতাম। এবং তখন কিন্তু আমাকেও এরকম টাকার জন্য সংস্কৃতি বড় ভাই নেতা তাদেরকে ফোন দিতে হতো যে ভাই কিছু একটা করেন, ইনকাম নাই, খেতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। সো সেই সংকটটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের থিয়েটারের অসংখ্য ছেলে মেয়ে যারা টিউশনি করে চলে, যারা একেবারেই সারা মাস কোনো কাজ করে না, টুকটাক কাজ করে, একটু অভিনয় করে, একটু ভয়েস দেয় কোনো টেলিভিশনে বা কোনো একটা থিয়েটার ফর ডেভেলপমেন্ট ইত্যাদি করে, এরকম অনেক ছেলে মেয়ে আছে কিন্তু বিভিন্ন থিয়েটার দলে। তো তাদেরকে আসলে এই সময় আমাদের যারা আমাদের
অল্প বিস্তর সামর্থ্য আছে, সবার অল্প অল্প সামর্থ্য দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। এবং আমরা এই চেষ্টাটা করছি, আপনাদের সবার সহযোগিতা এটাতে চাই। পাভেলরা খ্যাপার পক্ষ থেকে এরকম একটি কাজ করছে। ওদের ফোন নাম্বারটা ফোন নাম্বার আছে, আরেকবার আমরা বলতেও পারি। তো এই সহযোগিতাগুলো আপনারা যদি করেন সবাইকে, আমার মনে হয় যে শিল্পীরা তো আসলে মুখ ফুটে বলতে পারে না। আমি এমন এমন সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে ফোন দিতে গিয়ে দেখেছি যে আমার ফোনে তার নাম্বারটা আছে, অনেকে কিন্তু আমার ফোন ধরে নাই, আমি আর ফোন দেই নাই, কারণ আমি জানি যে উনি হয়তো আমার কাছে সেটা প্রকাশ করতে চান না। এবং আমরা এমনভাবে কাজটা করেছি যে কখনো নিত্রার ফোন দিয়ে, আমার ফোন দিয়ে, কখনো রুমার ফোন দিয়ে, এভাবে কাজটা করেছি আমরা, যাতে আমরা কারোর নামও জিজ্ঞেস করি নাই, কিছুই জিজ্ঞেস করি নাই আসলে। তো আমরা যেটা করতে চেয়েছি যে শিল্পীরা সম্মানের সাথেই আমরা সবাই যার যার পাশে থাকি, সেই জায়গাটা তৈরি করতে। এবং এটা একদম একটা দুর্যোগ কাল, এই সময় শিল্পীদের পাশে আমাদের শিল্পী না বলি, মানে কর্মী বা থিয়েটার মানুষ বা সংস্কৃতির মানুষ, তার পাশে আমরা থাকি। একটা কথা একটু বলতেই হয় যে এই কাজগুলো আমাদের করার কথা না, এই কাজগুলো করার কথা মন্ত্রণালয়ের, এই কাজগুলো করার কথা শিল্পকলার, কাজ করার কথা জোটের, ফেডারেশনের। সেই কাজগুলো ওনারা করছেন না। ওনারা যে করছেন না এই ব্যাপারে আমাদের মনে এখন আর কোনো দ্বিধা বা সংকট নাই। আমরা মার্চ মাস থেকে সংস্কৃতি কর্মীবৃন্দ কাজ করা শুরু করেছে। 17 তারিখ থেকে আমরা মূলত কাজ করছি। 20 তারিখ থেকে আমরা গ্রুপটা ফর্ম করে একেবারে সিরিয়াসলি মানুষের কাছ থেকে টাকা তুলেছি এবং টাকা দেওয়া শুরু করেছি। দেখতে পাচ্ছি রশিদ হারুন স্যার আসছেন। স্যার আসসালামু আলাইকুম। হারুন ভাইকে স্বাগত জানাই আজকের এই লাইভে। প্রায় শেষ পর্যায়ে হারুন ভাই, আপনি হায়দারের গানটা শুনতে পাবেন ডেফিনেটলি। আর সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে একটুখানি আলাপ চলছে, এবং এই সংস্কৃতি মন্ত্রণালয়ের আপনারা হায়দারের স্ট্যাটাসে অনেকে দেখে থাকবেন যে মন্ত্রণালয়ের অসচ্ছল শিল্পীদের জন্যই একটা বিশাল পরিমাণে টাকা, কত টাকা, 30 কোটি টাকার একটা 30 কোটি টাকার একটা ফিক্সড ডিপোজিট আছে, যা থেকে প্রতি বছর একটা বিরাট অ্যামাউন্টে টাকা আসার কথা। 26শে মার্চের প্রোগ্রাম হয় নাই, পহেলা বৈশাখের প্রোগ্রাম হয় নাই, 25শে বৈশাখের প্রোগ্রাম হয় নাই। কারণ এতগুলো প্রোগ্রাম না হওয়ার যে টাকা সারা বাংলাদেশের শিল্পকলা একাডেমির কাছে থাকার কথা এবং তাদের কাছে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে থাকার কথা। তাহলে সেই টাকা যদি এখনই খরচ না হবে, যখন আমার শিল্পী, আমার দলের কর্মী তাকে ফোন করেছে, বলেছে বাচ্চাটা বেশি ছোট বলে রাস্তায় গিয়ে ত্রাণের জন্য দাঁড়াতে পারিনি আপু, না হলে দাঁড়াতাম, যখন আমাদের খুবই পরিচিত নাট্যকর্মীরা আমাদের ফোন ধরেননি, বা যখন আমি বলেছি যে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে ফোন করেছি আপনার নাম্বারটা বিকাশ কিনা, চুপ করে থেকেছেন, নিঃশব্দ থেকেছেন, তখন আমাদের অনেক কষ্ট লেগেছে। এই কাজগুলো আমাদের করার কথা না, এই কাজগুলো আপনাদের করার কথা। এই জন্য আপনারা ওখানে গেছেন, এই জন্য আপনারা বেতন পান, এবং এই টাকাটা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা, এই টাকাটা সংস্কৃতি কর্মীদের অধিকারের টাকা। এই টাকাটা আপনারা অতি দ্রুত 7 দিনের মধ্যে ডিসবার্স করা শুরু করেন, আর না হলে কিন্তু আসলে আমাদেরকে এখন এটার ব্যাপারে অনেক লেখালেখি এবং অনেক কিছু করতে হবে, কারণ এই টাকাটা কিন্তু আপনার আমার অধিকার। মানে এই টাকাটা একেবারেই, এবং প্রধানমন্ত্রী 20 কোটি টাকা দিয়েছিলেন আগের সংস্কৃতি মন্ত্রীকে, এবং উনি আরো 10 কোটি জোগাড় করে 30 কোটি টাকার একটা ফিক্সড ডিপোজিট করে এসছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, এটা আছে। কাজে এই টাকাটা সংস্কৃতি কর্মীদেরই টাকা, মানে এই টাকার যে ইন্টারেস্টটা হয় বছরে, কাজে এটা থেকে খুব সহজে এটা করতে পারে। মন্ত্রী মহোদয় একটু উদ্যোগী হলেই এটা সম্ভব, এবং আমাদের যারা বড় নাটকের জন আছেন তারা যদি একটু বলেন ওনাকে ভালো করে, তাহলেই হবে। আজকে আমাকে তারিকা নাম খান, আমাদের অভিনেতা, উনি একটা এসএমএস করেছিলেন যে মন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলবো নাকি। আমি অবশ্যই আপনি বলেন তারিকা, সবাই বলেন, সবারই কথা বলা উচিত আসলে, কারণ এখনই দুঃসময়টা আরো কয়েকদিন পরে আরো বাড়বে, কারণ সামনে ঈদ আছে, হয়তো ঈদে এবার কিছুই হবে না, কিন্তু ঈদে যাতে কেউ না খেয়ে না থাকে, মানে ঈদে অন্তত আমাদের সংস্কৃতি কর্মীরা যাতে অ্যাটলিস্ট একটু মানে খেয়ে থাকতে পারে, সেই জায়গাটা আমাদের কিন্তু তৈরি করতে হবে, এবং এটা একেবারেই সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমরা ছোট ছোট উদ্যোগে এটা 250 জনের, 256 জনের মতো কর্মীকে আমরা সহায়তা করতে পেরেছি সংস্কৃতি কর্মী বৃন্দর পক্ষ থেকে। 256 জন মানে 256টা পরিবার, কম না কিন্তু। কাজেই সরকারের পক্ষে এটা 2500, 5000 আরো বেশি করা সম্ভব, এবং সেটাও কিন্তু প্রায় 1-1.5 মাস হয়ে যাচ্ছে। আর
একটা ফর্ম দিয়েছিল ওই মানে এগুলো আর মনে হয় একটু আমরা না করি, যে একটা ফর্ম দিলাম, এটা ফিল আপ হলো, কেউ ফিল আপ করতে এবং পারলো না, ফেডারেশন এবং মানে ফেডারেশন কোথায়, বলতে কেন? পারলো না যে এই ফর্মটা কে দিয়েছে, কেন দিয়েছে, এই ফর্মটা সম্পর্কে কেউ জানেও না। নাট্যকর্মীরা কি ভেসে So, আসছে এই so দেশে? এইগুলো আসলে না করে যাদের কাছে যে লিস্টগুলো আছে এগুলো নিয়েই, বা বিভিন্ন দলেই বলা হোক, অলরেডি বিভিন্ন দলে নাকি বলা হয়েছে 3 জন করে করে দিতে, এটাও একটা খুব মানে ঠিক উদ্যোগ না আমার কাছে মনে হচ্ছে। এই কারণে যে কোনো দলে হয়তো 10 জন থাকতে পারে যার অভাব আছে, কোনো দলে হয়তো একজনও নাও থাকতে পারে, আর 3 জনে যে ক্যাটাগরাইজ ফিক্স করে দেওয়া, তাহলে তো আরেকটা মুশকিল হয়। যাদের দরকার, যাদের এই অর্থ সহায়তা দরকার, তারাই অর্থটা পান। এই 3 জন করে করে না, আপনার দল থেকে 3 জন দেন, আপনার দলে 2 জন দেন, এটা দরকার নাই। আমাকে যদি বলা হয় আমার দলে কয়জন, আমি সবার সাথে কথা বলবো, বলে আমার যদি 5 জন হয় 5 জন দিব, 10 জন হলে 10 জন দিব। মানে এই ফিক্সড কিছু করে এই ফেডারেশনের এইসব উদ্যোগই একটু অস্বস্তি লাগে। আমি যখন শুনতে পেলাম যে বিভিন্ন দলে 3 জন 3 জন করে বলছে, আমি নিজেই তো একটা দল থেকে 10 জনকে আমরা সংস্কৃতি কর্মীর পক্ষ থেকে হেল্প করেছি, আমরা তাকে অর্থ সহায়তা দিয়েছি 10 জনকে। কাজে ওই দল এখন কোন 3 জনকে সিলেক্ট করে এই গ্রুপ থিয়েটার ফেডারেশনকে দেবে? কাজে এই ধরনের উদ্যোগগুলো যারা আপনারা করছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের, আরেকটু চিন্তা করেন প্লিজ, আরেকটু চিন্তা করেন। আমি জানি হ্যাঁ আপনাদের মধ্যেও মানে এই মানবিক গুণ আছে, এটা করার ইচ্ছা আছে, সবকিছুই আছে, আমরা কোনটা অস্বীকার করছি না, কিন্তু সেইটা একটু মানে যুক্তিসঙ্গতভাবে নিজেকেই প্রশ্ন করেন যে এটা যদি আপনি হতেন, আপনার দলে হতেন বা আপনি নিজে হতেন, তাহলে কি আপনি তাহলে কি হতো আসলে? আপনার দলে যদি 5 জন থাকে, তাহলে কি আপনি 5 জনের নাম দিবেন, আর আমাকে বলছেন 3 জনের নাম দিতে? সেটা কিন্তু ঠিক না। ত্রাণ মন্ত্রণালয় থেকে শিল্পকলার সাহায্য চেয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা আজকে শেষ করি। সংস্কৃতি কর্মীবৃন্দ, সাধারণ কর্মী, শেলিয়াপা আসছে। শেলিয়াপা, আসসালামু আলাইকুম। সব দলে 3 জন না কম? কারণ ভাই 3 জনই বলছে, 3 জনই বেশিরভাগ দলকে বলেছে, 3 জন কি বলেছে, আমি যতগুলো দলের সাথে কথা বলে শুনেছি আর কি। আমার মনে হয় যে এটা আসলে একটু ওপেন থাকা দরকার, যার মানে। ও আচ্ছা, ত্রাণ মন্ত্রণালয় থেকে শিল্পকলা সাহায্য চেয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ নেই, কেন নাই? সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ থাকতেই হবে, কারণ সংস্কৃতি বান্ধব সরকার, সংস্কৃতি বান্ধব সরকার তো আমরা 12 বছর ধরে শুনছি। তাহলে এই শিল্পের সাহিত্যের লোকজনের এই অবস্থা থাকবে, সে সরকার তাকে আর সেই তার এতদিন ধরে যা করালো তার কোনো প্রতিদান নাই? তো আমার মনে হয় যে এই আহ্বান আবেদন থাকলো সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি, যে আমরা যারা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছাকাছি যেতে পারি তারা যাতে এটা করতে পারি। এই দুঃসময় আমরা অবশ্যই পার করব, এবং সবার সহযোগিতা এই দুঃসময় আমাদের পার হবে। একটা গান গেয়ে আজকে শেষ করব। আচ্ছা, বিকাশ নাম্বারটা একটু বলে দেই। আজকে খ্যাপার যে বিকাশ নাম্বারটি দিচ্ছে আপনাদের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য, খ্যাপার এই লাইভ এবং এই আড্ডা তারা চালাচ্ছে অনেকদিন হয়ে গেছে, আজকে 32তম আড্ডা বোধহয় আমরা দিচ্ছি। 01717386646 এই নম্বরে আপনি আপনার বিকাশটি করতে পারেন। আরেকবার বলছি, 01717386646। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ যারা শুনলেন এবং প্রশ্ন করেছেন। সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারিনি, হয়তো চলার পথে আবার দেখা হবে কোথাও, আমরা সেসব উত্তর দিতে পারবো। হায়দার গান গাবে, আমরা শুনবো। বাবারে যার যেমন হবে অভিনয়, এই গানটা আমরা শুট করেছিলাম একটা ওরসে, ওই 21 টেলিভিশন থাকতে। পরশালী দেওয়ান এই গানটা গেয়েছিল, এবং গানটা লিখেছিল আব্দুল সাত্তার মোহন্ত। অনেক জনপ্রিয় গান লিখেছে, তার মধ্যে এটিও একটা। বাবারে যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয় ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়। ভবরঙ্গ নাট্য মঞ্চে কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ শাগরেদ ভগ্নী ভ্রাতা। কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ শাগরেদ ভগ্নী ভ্রাতা। অভিনেত্রী অভিনেতা, কেউ নায়ক আর কেউ নায়িকা। চলছে নাটক বিশ্বময়,
ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে। না জানি নাটকের রূল। না জেনেই না, হ্যাঁ, শিশু যুবক আচ্ছা। বুড়া বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ। শিশু যুবক বুড়া বয়স, 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিয়া নির্দেশ, অমান্য করিয়া নির্দেশ, অভিনয় কলঙ্কময়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে। না জেনেই নাটকের রুল, অভিনয়ে মহন্তের ভুল। না জেনে এই নাটকের রুল, অভিনয়ে মহন্তের ভুল। চিত্রপটে হইয়া ব্যাকুল, চিত্রপটে হইয়া ব্যাকুল, ভুল মহাভুল সমুদয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে। যার যেমন হবে অভিনয়, তেমনি তাহার পরিচয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে আইসি অভিনয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে। হ্যাঁ, রুমাপা লিখেছে এই কারণেই আমাদেরকে কেউ কাউন্ট করে না, কারণ প্রতিদিন মেকআপ নিয়ে আলোর নিচে দাঁড়াই, সবাইকে হাসাই, কাঁদাই, আনন্দ দেই। আমরা যে ভেতরে ভেতরে কাঁদতে পারি সেটা কেউ কোনোদিন অনুভব করে না। থিয়েটার কর্মীরা কেবল আনন্দই দিয়ে যাবে, তারা কেন ক্ষুধা নিয়ে কথা বলবে? কিন্তু আমাদের ক্ষুধা লাগে, আমরা তো কথা বলবোই। আমাদের ক্ষুধা লাগলে আমরা মরে যাবো। হারুন স্যার বলছে বাস সাথে সাথে স্যার ধন্যবাদ। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, খ্যাপাকে ধন্যবাদ, খ্যাপাকে ধন্যবাদ, এবং আমরা আমাদের বন্ধুদের পাশে থাকবো এই শপথ করে আজকে খ্যাপার লাইভ শেষ করছি। খ্যাপাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।